আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে। আমাদের এইচএসসি 26 ব্যাচের ক্লাস চলমান ছিল। তাপগতিবিদ্যা অধ্যায়ের 6টি ক্লাস হয়ে গিয়েছে, আরো হয়তোবা টোটাল 4টি ক্লাস হবে। আজকে সপ্তম ক্লাস, অষ্টম, নবম, দশম, টোটাল আরো 3টি ক্লাস হবে আজকের পর। এরপরের ক্লাসগুলা একটু আজকের ক্লাসটা অনেক লম্বা হওয়ার কথা ছিল, বাট একটু ব্যস্ততার কারণে সেটা হচ্ছে না। নেক্সট ক্লাসগুলো হবে ডেফিনেটলি। আমার কথা যদি ঠিকঠাকভাবে শুনতে পান, দেখতে পান, আমাকে কাইন্ডলি একটু জানাবেন যারা যারা জুমে আছেন। সব ঠিকঠাক? ভাই একটু কথাবার্তা বলি যারা যারা যুক্ত হয়েছি। আচ্ছা, যারা ফেসবুকে আছেন সম্ভব হলে আমাদের লাইভটি ডেফিনেটলি শেয়ার করে দিতে পারেন। ওকে, তো ক্লাস শুরু করব আমরা। তার আগে একটু দেখে আসি। আচ্ছা, একটু কথাবার্তা বলি তো ভাই সবাই, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি কিনা সেটাও দেখা দরকার। ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা? শোনা যাচ্ছে। ওকে, তাহলে আসুন আর দেরি না, কি কি পড়বো সবকিছু বলে দিই এন্ড দেন ক্লাস শুরু করে ফেলি। তো আজকে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের লেকচার নং 7, এবং এই লেকচারে কি কি পড়বো সেটা একটু বলে দিই। আজকের লেকচারে আমরা পড়বো ভাই মোলার আপেক্ষিক তাপ, এবং তারপর পড়বো চাপ, আয়তন, তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এটা ওই যে গেলুসাক, তারপর হচ্ছে চার্লস বয়েল, ওই সূত্রগুলোর মতোই, বাট একটু চেঞ্জ আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। আর মোলার আপেক্ষিক তাপ সম্পর্ক আমরা পড়বো। সো এর মধ্যে এই যে আপেক্ষিক তাপ অংশটা আপনারা আগেই পড়েছিলেন, কোন একটা সলিড বা লিকুইডের জন্য আপেক্ষিক তাপ কিরকম হয় পড়েছিলেন। আজকে গ্যাসের ক্ষেত্রে দেখবো এবং মোলার আপেক্ষিক তাপ দেখবো। শুধু আপেক্ষিক তাপ আপনারা পড়েছিলেন, আজকে মোলার আপেক্ষিক তাপ পড়বো, কিরকম হয় না হয় জিনিসগুলো বুঝবেন। আর তারপর হচ্ছে বিভিন্ন গ্যাসের এই যে বিভিন্ন প্রক্রিয়া আমরা চাপ, আয়তন, তাপমাত্রা যে চেঞ্জ করি, এক একটা প্রক্রিয়াতে এক এক রকম রুলস ফলো হবে, কিভাবে হয় যে সেই জিনিসগুলো আমরা একটু দেখতে থাকবো। ওকে, সো ব্যাপারটা বুঝবেন। আমরা যদি সম আয়তন প্রক্রিয়ার কথা বলি, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া আমাকে বলুন তো ভাই, কে কনস্ট্যান্ট থাকে? ভলিউম কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাকে বলেন টেম্পারেচার আর প্রেসার দুইটাই পরস্পরের সমানুপাতিক না? গেলুসাকের সূত্র। সো ম্যাক্সিমাম জিনিস আমরা জানি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত অধ্যায়ের অংশ। তারপর আমরা যদি সমচাপীয় প্রক্রিয়ার কথা বলি, সমচাপীয় প্রক্রিয়া প্রেসার থাকে কনস্ট্যান্ট, তাহলে গ্যাসের ভলিউম টেম্পারেচারের সাথে থাকে সমানুপাতিক, চার্লসের সূত্র। ঠিক আছে, সো এগুলো জিনিস সহজ। সমষ্ট প্রক্রিয়াটার কথা যদি আমি বলি ভাই, বলে দেওয়া উচিত। সমষ্ট প্রক্রিয়া কি কনস্ট্যান্ট থাকে ভাই? টেম্পারেচার। তাহলে প্রেসার এবং ভলিউম পরস্পরের সাথে থাকে হচ্ছে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে ঘটনা। সো সব প্রক্রিয়াগুলো আমরা জানি, ঝামেলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো সেটা নিয়েও আমরা কথাবার্তা বলবো, আর এগুলো নিয়েও টুকটাক কথাবার্তা আমরা বলবো, সমস্যা নেই। সো আসুন আমরা কি ধীরে ধীরে শুরু করতে পারি ভাই আমাদের পড়াশোনা মোলার আপেক্ষিক তাপ দিয়ে? ওকে, তার আগে আমাকে একটু বলেন সবাই, এনট্রপি রিলেটেড কোনো কথাবার্তা, কোনো প্রশ্ন, বা এই ক্লাসটি করেছেন কিনা, বা কোনো যদি থাকেন কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে দ্রুততর সময়ের মধ্যে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কোনো প্রবলেম আছে নাকি ক্লাসের পড়াতেই চলে যাব? বলুন। ওকে, তাহলে ক্লাসের পড়াতেই চলে যাচ্ছি। সো আজকে আমরা পড়ছি ভাই মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ পড়বো, ঠিক আছে? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো আমাকে একটা জিনিস বলেন ভাই, স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো আমরা আগেই পড়েছিলাম, তাই না? বুঝুন ব্যাপারটা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু আমরা আগেই পড়েছিলাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ছিল হচ্ছে একটা সলিডের ক্ষেত্রে, ধরেন এটাকে যদি আমি ফিল করে দিই কালার দ্বারা, ধরেন এই একটা সলিড, অথবা ধরেন কোথাও একটা লিকুইড আছে, এই যে এইটা লিকুইড। এই সলিড আর লিকুইডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম হচ্ছে শুধু স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই যে এতটুকু, সেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আপেক্ষিক তাপ। তাপ, আপেক্ষিক তাপ নাম দিয়েছিলাম। সো সেখানে ঘটনাটা কি ঘটেছিল ভাই? সলিড বা লিকুইডের ক্ষেত্রে আমরা যদি তাপ দিই, কি ঘটনা ঘটেছিল আমি জাস্ট শর্টে যদি একটু এক্সপ্লেন করি। আমরা যদি বাইরে থেকে হিট দিই বা তাপ দিই, এই তাপটা করছিল কি? গ্যাসের মানে এই সলিড বা লিকুইডের তাপমাত্রা বাড়াচ্ছিল ফর শিওর, এটাই ঘটনা।
আরেকটা করছিল কি ভাই, ফেজ চেঞ্জ হচ্ছিল, তাই না, অবস্থা পরিবর্তন হচ্ছিল, সলিড লিকুইডে পরিণত হচ্ছিল। এই হচ্ছে ঘটনা, লিকুইড গ্যাসিয়াস বা ভেপার ফর্মে যাচ্ছিল, এরকমই না ঘটনা। হ্যাঁ সো আমরা আপেক্ষিক তাপ পড়েছিলাম মেইনলি সলিড আর লিকুইডের ক্ষেত্রে। আপেক্ষিক তাপের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ফেজ চেঞ্জটা আমরা ধর্তব্যের মধ্যে আনি না, শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জটা আমরা ধর্তব্যের মধ্যে আনি। বাট আমরা আপেক্ষিক তাপের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে পারি যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কিন্তু আমরা যে ভলিউমের যে চেঞ্জটা আছে এই চেঞ্জটাকে কিন্তু নেগলিজিবল ধরা যায়। কারণ তাপ দিলে তাপমাত্রা বাড়ে, বাট ভলিউম খুব একটা চেঞ্জ হয় না, সলিড বা লিকুইডের চেঞ্জ হয় খুবই সামান্য, যে সেটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি। কিন্তু ভাই আমরা যদি এইখানে কোনো একটা গ্যাস নিই, ধরেন এই একটা কন্টেনার, এই কন্টেনারে এরকম গ্যাসের মলিকিউল আছে, ঠিক আছে, এবং এই কন্টেনারে আমরা যদি এরপরে বাহিরে থেকে তাপ দিই ভাই, ধরেন আপনি বাইরে থেকে তাপ দিলেন, বাইরে থেকে তাপ দিলেন, তাহলে এই তাপটা মাল্টিপল কাজে ইউজ হয়। এক হচ্ছে সলিড আর লিকুইডের মতো এখানেও তাপমাত্রা বাড়বে, দুই হচ্ছে এই তাপের কিছু অংশ গ্যাসের ভলিউমও বাড়িয়ে দিবে। বুঝা গেল? সো এই জায়গাটাতে ভলিউমের কোনো চেঞ্জ নাই, এখানে ভলিউমের চেঞ্জ আছে। তারপর আপনি ভলিউমকে চেঞ্জ করবেন কিনা, প্রেসার কিভাবে চেঞ্জ হবে না হবে, এটার উপর বেস করে একই পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে আপনাকে এক এক গ্যাসে এক এক রকম তাপ দেওয়া লাগছে। সলিড বা লিকুইডের ক্ষেত্রে তাপের ব্যাপারটা তুলনামূলক ইজিয়ার, কারণ একটাই জাস্ট জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে টেম্পারেচার। আর এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, এদের সাথে অ্যাসোসিয়েটেড আরো অনেক কথাবার্তা আছে। তো এই কারণে আমরা গ্যাসের জন্য আপেক্ষিক তাপ আরো নতুন করে পড়ছি। আমরা যখন সলিড আর লিকুইডের ক্ষেত্রে, এই জিনিসটা হচ্ছে কঠিন পদার্থ সলিড, আর এটা হচ্ছে লিকুইড মানে তরল পদার্থ। সো আমরা সলিড আর লিকুইডের ক্ষেত্রে যখন মোলার আপেক্ষিক তাপ, শুধু আপেক্ষিক তাপ যখন পড়েছিলাম, তখন সূত্রটা কি ছিল একটু জাস্ট বলে রাখি। সূত্রটা এরকম ছিল, ধরেন একক ভরের একটা সলিড আছে, এই যে এটা, এই সলিডে আপনি ধরেন ডেল কিউ পরিমাণ তাপ দিলেন, এতে এই সলিডটা ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেল, এরকমই তো ঘটনাটা। সো আমরা এরপরে করেছিলাম কি ভাই, এরপরে একটা সূত্র বানিয়েছিলাম। সূত্রটা কি ছিল, যে এম ভরের সলিডের ডেল টি তাপমাত্রা পরিবর্তনে যদি তাপ দরকার হয় ডেল কিউ, অতএব একক ভরের কোন সলিডের একক তাপমাত্রা পরিবর্তনে তাপ দরকার হবে ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। মনে আছে? একক ভরের কোন সলিডের একক তাপমাত্রা পরিবর্তন করতে কতটুকু তাপ দরকার, সেটা হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এবং এই জিনিসটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আপেক্ষিক তাপ এস, এটাকে প্রকাশ করা হয় ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি দ্বারা। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা পরে, একক ভরের কোন বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ দরকার, কতটুকু তাপ দরকার ভাই, এই যে ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, এই পরিমাণ তাপ দরকার। সো এটাকে আমরা নাম দিয়েছিলাম কি বলে, আপেক্ষিক তাপ। মনে আছে ভাই? মনে আছে? এবং এই আপেক্ষিক তাপটাকে অনেক সময় অনেক বইয়ে সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এস দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়, যেভাবে প্রকাশ করা হোক, আপেক্ষিক তাপ জিনিসটা কি এটা তো আমরা বুঝেছি, বুঝলাম সবকিছু। আচ্ছা, এখন দেখেন আপেক্ষিক তাপ আমরা যখন প্রকাশ করেছি, এখানে কে কে প্যারামিটার আছে ভাই দেখেন। প্যারামিটার আছে এম, প্যারামিটার আছে হচ্ছে তাপ, প্যারামিটার আছে তাপমাত্রা। সো যদি আমরা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে এম এর দিকে ফোকাস করি। দেখেন আপেক্ষিক তাপ পরিমাপ করতে প্রয়োজন হয় কাকে, ভরকে, একক ভরে। একক ভরের একটা সলিড হতে পারে, একক ভরের একটা লিকুইড বা তরল হতে পারে, লিকুইডেরও তো ভর আছে। বাট গ্যাসের ভাই ভর নির্ণয় করাটা না কোয়াইট ডিফিকাল্ট, আর গ্যাস তো ভাই অনেক ছোট, ওর ভরটাও তো খুবই কম থাকে, নেগলিজিবল। সো আমরা গ্যাসকে ভর দ্বারা প্রকাশ করি না, গ্যাসকে মোর অ্যাকুরেট হয়, কারণ গ্যাস তো অনেক কম থাকে, গ্যাস তো 2, 4, 5 কেজি থাকে না, অনেক অল্পই থাকে। সো অল্প গ্যাসকে মেইনলি আমরা ভর দ্বারা রিপ্রেজেন্ট না করি, মোল সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই যে আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাই গ্যাসের জন্য আমরা একটু মডিফাই করেছি। কিভাবে মডিফাই করেছি ভাই, যেন ভর ইউজ না হয়, মোল সংখ্যা ইউজ হয়, এবং সেটার নাম দিয়ে দিয়েছি মোলার আপেক্ষিক তাপ। সো আপেক্ষিক তাপ আর মোলার আপেক্ষিক তাপের মধ্যে আহামরি তফাৎ নাই, আপেক্ষিক তাপটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কঠিন আর তরলের ক্ষেত্রে, আর মোলার আপেক্ষিক তাপটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট গ্যাসের ক্ষেত্রে। বুঝতে পেরেছি ভাই? বুঝতে কি পারলাম বিষয়টা? আচ্ছা, সো আমরা একটু সংজ্ঞাটা পড়ে আসেন। মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা গোস লাইক দিস, যে এই যে দেখেন মোলার আপেক্ষিক তাপ, হ্যাঁ এই যে মোলার আপেক্ষিক তাপ, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। ওই আগের মতোই, একদম সেম আগের মতোই। কিরকম ভাই, ধরেন এটা একটা কন্টেনার, এই রেড কালার, এটা এর ভিতরে ধরেন গ্যাস আছে ভাই,
এই যে ছোট ছোট এগুলো হচ্ছে গ্যাসের মলিকিউল, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি এখানে n মোল আইডিয়াল গ্যাস আছে, n মোল আইডিয়াল গ্যাস আছে, এবং আমি সামহাও এখানে ডেল কিউ পরিমাণ হিট দিলাম, ডেল কিউ পরিমাণ হিট দিলাম, অথবা আরো কম হিট দিলাম, ধরেন ডি কিউ পরিমাণ হিট দিলাম। এতে এই গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হলো ডিটি পরিমাণ। ডেল কিউ পরিমাণ হিট দিলাম, তাহলে তো গ্যাসের তাপমাত্রা বেড়ে যাবে, তো নিচে ডিটি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেল। তো এবার বুঝেন ভাই, আমি যদি আপনাদেরকে এবার প্রশ্ন করি যে আমাকে এখানে মোলার আপেক্ষিক তাপ কতটুকু হবে সেটা বের করে দেখেন, তাহলে আমরা এই ডাটাগুলো থেকে বের করছি, ঠিক আছে? দেখেন, n মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ চেঞ্জ করতে তাপ দরকার কতটুকু ভাই? ডিকিউ পরিমাণ। n মোল গ্যাসের ডিকিউ পরিমাণ তাপ দিলে তাপমাত্রা চেঞ্জ হয় ডেলটি বা ডিটি। অতএব একক মোল গ্যাসের একক তাপমাত্রা পরিবর্তন করতে তাপ দরকার হবে কতটুকু? ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। সো এই যে দেখেন, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, এটাকে আমরা বলতে পারি না গ্যাসের মোলার আপেক্ষিক তাপ? বলা কি যায় ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, কারণ একক ভরের বা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ দরকার, সেটাই তো ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। বলা যায় নাকি যায় না? কোনো গ্যাসের যদি মোল সংখ্যা জানা থাকে, গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হলো কতটুকু সেটা যদি জানা থাকে, এবং গ্যাসের সাপ্লাই হিটের মানটা যদি দেওয়া থাকে, তাহলে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে আমরা বের করতে পারবো ভাই? বলুন, সবাই বলুন, একটু কথাবার্তা বলা লাগবে। সো সি এইটাই হচ্ছে, এটাকেও সি দ্বারা প্রকাশ করা হয়, ওকে? এটাকেও সি দ্বারা প্রকাশ করা হয়। ওইটা তো মেইনলি আগেরটা এস দ্বারা প্রকাশ করা হতো, কিছু কিছু বইয়ে সি দ্বারা প্রকাশ করা হয়, বাট মেইনলি এটাকে শুধু সি দ্বারা প্রকাশ করা হয়, মোলার আপেক্ষিক তাপ। বুঝলাম সবকিছু ভাই, নাকি বুঝি নাই? আচ্ছা, এবার আসেন কিছু কথাবার্তা বলি। সো একটা কথা যদি আপনাদেরকে বলি, আমাকে বলেন তো ভাই, সি এই জিনিসটা কার কার উপর ডিপেন্ড করতে পারে? সি এই জিনিসটা কার কার, এটা তো আমরা লক করলাম। এবার দেখেন, এই যে সি যে জিনিসটা আছে, এই সূত্রটার দিকে তাকান, এ কার কার উপর ডিপেন্ড করতে পারে? সি কার কার উপর ডিপেন্ড করতে পারে? এক নাম্বার ডিপেন্ডেন্সি আপনার কাছে মনে হতে পারে মোল সংখ্যার উপর ডিপেন্ড করে, বাট এটা মোল সংখ্যার উপর ডিপেন্ড করে না, গ্যাসের পরিমাণের উপর ডিপেন্ড করে না। কারণ বেশি গ্যাস বেশি হিট দরকার, এন এর মান বাড়লে ডি কিউর মান বড় হয়ে যাবে। সো উপরে বড় হলো, হরেও বড় হলো, লবে বড় হলো, আলটিমেটলি রেশিও সেম থাকে। সো এন এর উপর ডিপেন্ড করে না। এই সিটা কার উপর ডিপেন্ড করে জানেন ভাই? প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে। মানে কোন প্রক্রিয়ায় আপনি গ্যাসকে হিট সাপ্লাই দিচ্ছেন। এক এক প্রক্রিয়ায় একই পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে এক এক রকম হিট দরকার। যদি প্রক্রিয়াটা সমআয়তন হয়, তাহলে 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনে যতটুকু তাপ দরকার হবে, যদি প্রক্রিয়াটা সমচাপীয় হয়, তাহলে 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করতে ওই একই পরিমাণ গ্যাসের, একই গ্যাসের হিট বেশি লাগবে বা কম লাগবে, মানে আলাদা লাগবে। সো আলাদা আলাদা প্রক্রিয়ায় একই গ্যাসের, একই পরিমাণ গ্যাসের একই তাপমাত্রা পরিবর্তন করতে আলাদা আলাদা হিট লাগবে। সো আমরা বলতে পারি না সিটা একই গ্যাসের এক এক প্রক্রিয়াতে এক এক রকম মান হবে। বুঝতে পারলাম? তো সিটা কিন্তু প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে। কিভাবে করে আপাতত মুখস্থ রাখেন, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব, প্রমাণ করে দিব। বুঝলাম? আরেকটা জিনিস হচ্ছে, এটা উপাদানের উপর ডিপেন্ড করে, মানে গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করে। গ্যাসের প্রকৃতির উপর কেন ডিপেন্ড করে এটা তো বুঝতেই পারছেন। এক এক গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হওয়া মানে কি ভাই? গ্যাসের গতিশক্তি পরিবর্তন হয় না? আর গতিশক্তিটা কার উপর ডিপেন্ড করে? গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডমের উপর ডিপেন্ড করে। সো ডিগ্রি অফ ফ্রিডম কি এক এক গ্যাসের এক এক রকম? সো ডিগ্রি অফ ফ্রিডম যদি এক এক গ্যাসের এক এক রকম হয়, তাহলে গতিশক্তি এক এক গ্যাসের এক এক রকম ভাবে পরিবর্তন হবে। গতিশক্তি এক এক গ্যাসের এক এক রকম ভাবে পরিবর্তন হলে তাপমাত্রা এক এক গ্যাসের এক এক রকম পরিবর্তন হবে। এক এক গ্যাসে যদি এক এক রকম ভাবে তাপমাত্রা পরিবর্তন হয়, এক এক গ্যাসে এক এক রকম হিট দেওয়া লাগবে। এক এক গ্যাসে এক এক রকম হিট দেওয়া মানে কি? সি এর মানটা এক এক গ্যাসে এক এক রকম হবে। সো সি এর মানটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, প্রক্রিয়া এবং উপাদান। মানে কোন গ্যাস, গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করছে, এটাকে আমি উপাদান দ্বারা লিখেছি। প্রক্রিয়ার উপর ডিপেন্ড করছে, আপাতত মুখস্থ রাখেন, পরবর্তীতে বুঝাবো। আর এন এর উপর ডিপেন্ড করবে না। কেন এন এর উপর ডিপেন্ড করবে না সেটাও বলে দিই। কারণ আপনি যদি এন বাড়ান, গ্যাসের পরিমাণ বাড়ান, তাহলে একই গ্যাসে সামান্য হিট পরিবর্তন করতে বেশি হিট লাগবে, সামান্য তাপমাত্রা পরিবর্তন। সো এনও বাড়লো, ডিকিও বাড়লো, আলটিমেটলি সি এর মানটা আনচেঞ্জ থেকে যায়। আমরা কি সবকিছু বুঝেছি? বিন্দু মাত্র কারো যদি কোথাও কোনো ডাউট থাকে, বিন্দু মাত্র আমাকে প্রশ্ন করুন প্লিজ। দেবার্ণব আচার্য দি ফেসবুকে আছেন, বলেছেন ক্লিয়ার। বাকিরা একটু বলবেন। বাকিরা কথাবার্তা বলি ভাই একটু। ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আসুন আরো সামনের দিকে যাই।
আরো সামনের দিকে যাওয়া প্রয়োজন। সো এবার আমরা দেখব যে প্রক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট আমি মাত্র বললাম। সো এখন আমি দুইটা প্রক্রিয়ার জন্য সি এর মানটা বের করে দেখি। একটা হচ্ছে সমষ্ণ আর একটা রুদ্ধতাপীয়। সো আসেন, এই যে এইটা প্রশ্ন এসেছিল ভাই, আমরা তো প্রশ্নগুলা মার্কিং করে করে পড়ছি। এই অধ্যায়ে আমাদের 26তম কোয়েশ্চেন এখন পর্যন্ত সলভ করা। 26-এ দুইটা প্রশ্ন এসেছিল, একটা ডিইউতে আর একটা সাস্টে। বলেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ কত আর সমষ্ণ প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ কত। সো দেখেন, দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ায় একই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আলাদা আলাদা হবে। কিভাবে হবে আসেন দেখেন। আমি বললাম না সি এর মানটা প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে, সেটার এবার প্রমাণ পাবেন। কিভাবে করতে পারি ভাই বলুন? প্রথমে 1 নাম্বারটা সলভ করি। 1 নাম্বারটা কোন প্রক্রিয়া ভাই? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কে শূন্য? ডিকিউর মান শূন্য না, কোনো হিট ট্রান্সফার হয় না। মনে কি আছে নাকি নাই? মনে আছে ভাই? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউর মান শূন্য। সো সি এর ফর্মুলা যদি লিখেন, সি সমান কি ভাই? ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। সো ডিকিউর ভ্যালু 0 মানে কি উপরে 0 ডিভাইডেড বাই এন ডিটি। সো আলটিমেটলি পুরো ভ্যালুটাই কত আসবে? 0। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মান কত ভাই? 0। এটা কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার আসেন আলাদা একটা প্রক্রিয়া আমরা বের করার চেষ্টা করব, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপ। সমষ্ণ প্রক্রিয়ায় কার মানটা চেঞ্জ হয় না ভাই? টেম্পারেচারের মান চেঞ্জ হয় না। সো টেম্পারেচার পরিবর্তন, ডিটির মান হচ্ছে 0। এবার সমষ্ণ প্রক্রিয়া আমি যদি মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা লিখি, সেটা কি ভাই? ডিকিউ ডিভাইড বাই এন ডিটি। সো ডিটির ভ্যালু 0, এন ইন্টু 0 মানে 0, ডিকিউ বাই 0। সো আমরা লিখতে পারি ডিকিউ ডিভাইডেড বাই 0। ডিকিউ বাই 0, সামথিং বাই 0, এটা কি ভাই? আনডিফাইন্ড। বুঝতে পারলাম? সো রুদ্ধতাপ সমষ্ণ প্রক্রিয়া তো সি এর মান বেরই করা যাচ্ছে না, আনডিফাইন্ড। বুঝতে কি পারলাম ভাই নাকি বুঝি নাই? সবাই জানাবেন। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা দেখেন দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া দেখলাম, সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সি এর মান কিন্তু দুই জায়গায় দুই রকম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সি এর মান তো 0, আর সমষ্ণ প্রক্রিয়া সি এর মান আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। সো একটা 0 আর একটা অসংজ্ঞায়িত, একটা 0 আর একটা অসংজ্ঞায়িত। সো এগুলো তো আমাদের কোনো কাজেই লাগছে না। এই কারণে আমরা 4টা প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র 2টা প্রক্রিয়াতে আলাদা আলাদা ভাবে সি এর ভ্যালুটা বের করা শিখব। কোন 2টা প্রক্রিয়া ভাই? 4টা প্রক্রিয়ার মধ্যে যেই দুটার মান আমাদের কোনো কাজে আসছে না, এই দুটা বাদে বাকি দুটো প্রক্রিয়া। সমষ্ণ আর রুদ্ধতাপীয় বাদে বাকি দুটো প্রক্রিয়া, মানে কি? সম আয়তন আর একটা হচ্ছে সমচাপীয়। আমরা এখন দেখব সি এর মানটা সম আয়তন প্রক্রিয়া একরকম আসবে, সি এর মানটা সমচাপীয় প্রক্রিয়া আলাদা রকম আসবে। একই পরিমাণ গ্যাসের একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করব, কিন্তু দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ায় তাপের পরিমাণটা আলাদা আলাদা হবে। কোনো গ্যাস কোনো প্রক্রিয়া কম লাগবে, কোনো প্রক্রিয়া বেশি লাগবে। আর তাপ যদি আলাদা কম বেশি লাগে, তাপটাই তো আলটিমেটলি মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে সেটাই তো মোলার আপেক্ষিক তাপ। সো সম আয়তন আর রুদ্ধতাপীয় সমচাপীয় প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপের মানটা দেখবেন আলাদা আলাদা এসেছে। সো আসেন সর্বপ্রথম আমরা শিখবো ভাই, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তন বলতে বুঝেছেন তো ভাই? কোন প্রক্রিয়া বলেন? আইজোকোরিক প্রসেস। সম আয়তন, অথবা এটাকে ইংলিশে বলি আমরা আইজোকোরিক প্রসেস। বলুন, বুঝতে পারছি? সম আয়তন প্রক্রিয়া মোলার আপেক্ষিক তাপ বের করা শিখবো। সেইটা কিছুই না ভাই, ওই মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটাকেই জাস্ট সম আয়তন প্রক্রিয়ায় করা লাগবে। মানে মোলার আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা আছে সেটাই জাস্ট করবো কি ভাই? গ্যাসের তাপমাত্রা বাড়াবো কিন্তু আয়তন কনস্ট্যান্ট রেখে, মানে পিস্টনকে কনস্ট্যান্ট রেখে গ্যাসে হিট দিতে থাকবো, গ্যাসের তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর ক্যালকুলেট করবো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কত। এটাই হবে সম আয়তন প্রক্রিয়া গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপই জাস্ট সম আয়তন প্রক্রিয়া, অর্থাৎ পিস্টনকে ফিক্স করে। আসলে সংজ্ঞাটা পড়ি। এই যে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন, স্থির আয়তন। সো সবকিছু সেম, জাস্ট স্থির আয়তন এইটুকু এক্সট্রা একটা কথাবার্তা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভাই এই যে এইটুকু। বাদ বাকি দেখেন পুরো সংজ্ঞাটা আগের মতোই আছে। সো আমি যেটা বলছি সেটা এরকম, একটা কন্টেনার নিলাম ভাই, কন্টেনারে n মোল গ্যাস আছে। n মোল গ্যাস থাকা মানে কি বলবো? এই যে ধরেন এগুলো হচ্ছে গ্যাসের মলিকিউলগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ভাই গ্যাসের মলিকিউলগুলো, n মোল গ্যাস আছে। ওকে, আমি গ্যাসে হিট দিচ্ছি ভাই,
ডিকিউ পরিমাণ হিট দিলাম, এতে গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হলো ডিটি। এখন হিট দিচ্ছেন হিট দিচ্ছেন হিট দিচ্ছেন, গ্যাসের ভিতরে তাপমাত্রা বাড়বে। গ্যাসের ভিতরে গ্যাসের অণুগুলোর তাপমাত্রা মারা মানে কি? অণুগুলোর গড় গতিশক্তি বেড়ে যাওয়া। গড় গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি? যে পিস্টনটাতে ঝিক 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 জোরে জোরে ধাক্কা খাবে। জোরে জোরে ধাক্কা খেলে কি পিস্টন উপরে উঠবে? কিন্তু আমরা ভাই এই প্রক্রিয়াটাতে করে দিব পিস্টনটাকে ফিক্সড। এই যে পিস্টনটাকে আমরা করে দিলাম, পিস্টনটাকে করে দিলাম আমরা ফিক্সড। সো পিস্টনকে যদি আমরা ফিক্সড করে দেই ভাই, তাহলে আপনি যতটুকু তাপ দিবেন পুরোটাই গ্যাসের তাপমাত্রায় পরিবর্তন করবে। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড ঘটনা আরো ঘটবে। আমরা জানি সমচাপীয় প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপ পরস্পরের সমানুপাতিক। সো আপনি যখন এখানে তাপমাত্রা বাড়াচ্ছেন, সো অ্যাসোসিয়েটেড ভাবে চাপও বেড়ে যাবে। এটা অ্যাজ এ কনসিকুয়েন্সেস, আপনি যদি তাপমাত্রা বাড়ান, গ্যাসের অণুগুলো বেশি ছোটাছুটি করবে, সো বেশি বেশি ধাক্কা দিবে, বেশি বেশি ধাক্কা দেওয়া মানে বেশি চাপ বেড়ে যাওয়া। সো তাপমাত্রা বাড়ছে বলেই চাপ বাড়ছে, এই হচ্ছে ঘটনা। সো আপনি যতটুকু তাপ দিলেন পুরোটাই গ্যাসের আয়তন বাড়ালো, পুরোটাই গ্যাসের তাপমাত্রা বাড়ালো, আয়তনের পরিবর্তন কত ভাই বলেন? 0। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে কি পারছি ভাই? এবার আসেন, আমরা যদি এবার ওই একই জিনিস লেখার চেষ্টা করি। কি ছিল ভাই? n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ চেঞ্জ করতে হিট দরকার হয়েছে ডিকিউ। ওকে, n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ চেঞ্জ করতে হিট প্রয়োজন হয়েছে ডিকিউ। এখন এই হিটটা যে সম আয়তন প্রক্রিয়ায় প্রদত্ত হিট, এই জন্য আমি ডিকিউটাকে একটা ছোট্ট ভি লিখে দিলাম ডিকিউ নিচে। সো ভি বলতে ভলিউম, সো সাপ্লাইড হিট এট কনস্ট্যান্ট ভলিউম। এই ডিকিউ ভি বলতে বোঝাচ্ছে সাপ্লাইড হিট এট কনস্ট্যান্ট ভলিউম, সম আয়তন প্রক্রিয়ায় সাপ্লাইড হিট। সো এখানেও সেম কাজ করব। n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিবর্তন করতে হিট দরকার হচ্ছে ডিকিউ ভি। শুধু ডিকিউ লিখলেও হতো, জাস্ট আপনাকে বোঝানোর জন্য ডিকিউ ভি লিখে দিয়েছি, যে সম আয়তন প্রক্রিয়া সাপ্লাইড হিট। আচ্ছা, অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে তাপ দরকার হবে কতটুকু? dqv ডিভাইডেড বাই ndt। dqv ডিভাইডেড বাই ndt। কারো কোনো সমস্যা? এটা বুঝি না? শেষ, কাজ শেষ ভাই। এবার সংখ্যাটা পড়ে দেখেন, সংখ্যাটা জাস্ট পড়ে দেখেন। সংখ্যাটা এটাই না, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার সেটাকে বলে মোলার আপেক্ষিক তাপ। এবং স্থির আয়তনে, আমরা তো আয়তন স্থির রেখেছি, সো এটাকে আমরা বলবো মোলার আপেক্ষিক তাপ। সি সমান লেখা যায় এইটা, যেহেতু স্থির আয়তন এই জন্য এখানে ছোট্ট করে একটা ভি লিখে দেবো, সিভি। সিভি সমান হচ্ছে এইটা। এবার কি বুঝলাম ভাই? সবাই আমাকে বলুন, আমি কি বোঝাতে পেরেছি? যারা যারা জুমে আছি একটু কথাবার্তা বলি। এটা কি বুঝতে পারলাম? ওকে, আসুন তাহলে সামনের দিকে যাই। এটা গেল স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ। এরপরে করা লাগবে কি ভাই? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে আমরা মোলার আপেক্ষিক তাপই বের করবো। গ্যাসের তাপমাত্রা 1 কেলভিনই বাড়াবো, 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিনই বাড়াবো, বাট এবার স্থির চাপে। পিস্টনকে ফিক্স রাখবো না, পিস্টনকে ফ্রি টু মুভ করে দেবো, পিস্টন ধীরে 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 উপরে উঠবে। এবার গ্যাসের চাপ কনস্ট্যান্ট রেখে আয়তন বাড়াবো, দেখা যাক। সংখ্যা আগের মতো হবে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন। করেছি কি ভাই? ধরেন আগে পিস্টনটা এইখানে ছিল, এই যে আগে ধরেন পিস্টনটা এই জায়গায় ছিল, এখন পিস্টনটাকে উপরে উঠাতে পেরেছি। এই যে কন্টিনিউয়াসলি আপনি গ্যাসে হিট দিয়েছেন, সো পিস্টন আগে এইখানে ছিল, এখন পিস্টন উপরে উঠে চলে গিয়েছে, বুঝলাম? সো গ্যাসের আয়তন বেড়েছে। পিস্টন এই যে এতটুকু উপরে উঠলো, সো গ্যাসের কিন্তু আয়তন বেড়ে গেল। ওকে, সো এখানে ধরে নিচ্ছি আমরা ভাই ডিকিউ পরিমাণ হিট দিলেন, এতে গ্যাসের তাপমাত্রা বেড়ে গেল ডিটি পরিমাণ, এবং পিস্টন ধীরে 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 উপরে উঠলো। সো এখানে হয়েছে কি ভাই? এটা যদি আমি লিখে দিই, পিস্টন ধীরে উপরে উঠলো, ধীরে উপরে উঠলো, পিস্টন ধীরে উপরে উঠলো। বোঝা গেল? এবার ঘটনা কি ঘটেছে দেখেন ভাই, ডিকিউ পরিমাণ হিট দিয়েছেন, n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণই বেড়েছে, কিন্তু এখানে কনস্ট্যান্ট রেখেছি কি? কনস্ট্যান্ট রেখেছি কি? প্রেসার। সো এই ডিকিউটাকে আমি ডিকিউ না লিখে ডিকিউ পি লিখে দেব, অর্থাৎ সমচাপে মোলার সমচাপে সাপ্লাইড হিটের মান হচ্ছে ডিকিউ পি। এবার বাকি কাজটা সহজ ভাই, দেখেন
n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ চেঞ্জ করতে হিট দরকার হচ্ছে ডিকিউ। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন চেঞ্জ করতে হিট দরকার হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই n ডিটি। এবং এই ডিকিউ, এটা ডিকিউ না, এটা কি ভাই? ডিকিউ পি। এটা কি ভাই? ডিকিউ পি। দ্যাটস ইট, ডিকিউ পি ডিভাইড বাই n ডিটি। সেই যে দেখেন, এইবার সংজ্ঞা অনুযায়ী এটাই কি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ না? সো আমরা লিখে দিতে পারি ডিকিউ পি ডিভাইডেড বাই n ডিটি। পি লিখেছি কেন ভাই? কারণ সমচাপীয় প্রক্রিয়ায় সাপ্লাইড হিট হচ্ছে এটা। তাহলে এটা যেহেতু মোলার আপেক্ষিক তাপ, তাহলে এটা সি সমান লিখে দিতে পারি এই সূত্রটা। যেহেতু সমচাপে, এই জন্য একটা ছোট্ট করে পি লিখে দিব। সেটাই হচ্ছে সিপির সূত্র। একটা পড়লাম সিভি আর একটা পড়লাম সি পি। বলুন, সবকিছু কি ক্লিয়ার হলো ভাই? কোনো সমস্যা? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমরা সামনের দিকে যেতেই পারি। সামনের দিকে যাব, সামনের দিকে যাব। আচ্ছা, এবার জাস্ট আমাকে একটু কমন সেন্স থেকে বলুন তো ভাই। জাস্ট আমি একটু বড় উত্তর দিয়ে দিব আপনাকে, জাস্ট একটু বলে দিচ্ছি। জাস্ট আমাকে বলেন তো, ডিকিউ পি এর ভ্যালুটা বড় নাকি ডিকিউ ভি এর ভ্যালুটা বড়? কোনটা বড়? কে বড়, ডিকিউ পি নাকি ডিকিউ ভি? আন্দাজে বলুন, বলুন, ট্রাই করতে পারবেন? ডিকিউ ভি, ডিকিউ পি। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলছি। আপাতত উত্তর দিলেন এবং এটা সঠিক হয়েছে, আমি একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখন যে জিনিসটা দেখবো ভাই, সেটা হচ্ছে মেয়ার্স রিলেশন। আমাদেরকে এখন সিপি এবং সিভির মধ্যে একটা রিলেশন ফর্ম করা লাগবে। সিপি এবং সিভি অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এই দুটোর মধ্যে রিলেশন ফর্ম করা লাগবে। তো সিপি আর সিভির মধ্যে ভাই দুইটা রিলেশন আছে। একটা হচ্ছে ভাই সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর আরেকটা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। সো আমরা কেস 1 এ পড়বো হচ্ছে মেয়ার্স রিলেশন, কেস 2 এ পড়বো হচ্ছে সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। ওকে, আসুন শুরু করা যাক। আমরা প্রমাণ করি সিপি মাইনাস সিভি সমান যে আর, এটা প্রমাণ করি। আসেন, মেয়ার্স রিলেশনটা কার কারের মধ্যে রিলেশন ভাই? সিপি এবং সিভির মধ্যকার রিলেশন, ঠিক আছে? সিপি আর সিভির মধ্যকার রিলেশনটাই হচ্ছে মেয়ার্স রিলেশন। সো আমরা দুইটা কাজ করি ভাই। আমরা একটা কাজটা করব কি, আমরা একটা গ্যাস নিব, ধরেন একটা নির্দিষ্ট গ্যাস নিলাম, একটি ধরেন এন মোল গ্যাস নিলাম। হ্যাঁ, এন মোল গ্যাস নিলাম। গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করব দুইটি আলাদা প্রক্রিয়া। দেখেন, এন মোল গ্যাসে নিব এবং তাপমাত্রা ডিটি পরিমাণে বৃদ্ধি করব। একই গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করব। প্রথমে আমরা পড়ব হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়ায়, সমচাপীয় প্রক্রিয়ায়। এরপর ওই একই গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করব প্রথমটাই আয়তন হওয়া উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, আমি নিচে নামিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এবার ঠিক আছে। আর উপরটা হওয়া উচিত ছিল আয়তন প্রক্রিয়ায়, আয়তন প্রক্রিয়া, আর একটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। একই গ্যাসে দেখেন, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণে বৃদ্ধি করব, একবার আয়তন প্রক্রিয়া আর একটা কি সমচাপীয় প্রক্রিয়া। একই গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করব যদি সমায়তন প্রক্রিয়া করি, তাহলে এই জায়গাটা থেকে আমরা পাবো কি ভাই? এই জায়গাটা থেকে আমরা পাবো হচ্ছে সিভি, আর এই জায়গাটা থেকে পাবো কি ভাই? আমরা সিপি। সো এরপরে সিভি আর সিপির মধ্যে রিলেশন আমরা আনার চেষ্টা করবো, ঠিক আছে? কেন তাপমাত্রা বৃদ্ধি করছি? দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া, কারণ সিভি আর সিপি পাবো। সো এই সিভি আর সিপি নিয়ে আমরা রিলেশন বিল্ড করব। আসুন শুরু করা যাক। সো আইসোকোরিক প্রসেস প্রথমে নিয়েছি। আইসোকোরিক বলতে বুঝতেছেন তো, সমায়তন প্রক্রিয়া। ডিকিউ ভি পরিমাণ হিট নিলাম ভাই, এতে এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পেল, ডিটি পরিমাণ বৃদ্ধি পেল, ঠিক আছে? বুঝতে পারছি সবকিছু? ডিটি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সো এবার আমি যদি কোনো কারণে এই জায়গাটাতে আদর্শ গ্যাসের প্রথম সূত্র, হ্যাঁ, আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমি লিখি,
তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমি লিখি তাহলে কি লেখা যাবে ভাই? প্রথম সূত্রটা কি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সময় আয়তন প্রক্রিয়া। এখন দেখেন এখানে ডিকিউটা কি? ডিকিউ ভি, কারণ সময় আয়তন প্রক্রিয়া সাপ্লাইড হিট। সো আমি ডিকিউর জায়গায় লিখে দিলাম ডিকিউ ভি। এবং আমাকে একটা জিনিস বুঝান, ব্যাপারটা বুঝবেন। আচ্ছা তার এটাকে আমি কপি করে নিচে লিখি, তারপর মডিফাই করে দাও। আমি যেটা করলাম ভাই, ডিকিউর জায়গায় ডিকিউ ভি লিখলাম এবং সময় আয়তন প্রক্রিয়া গ্যাস দ্বারা কৃত কাজের মান শূন্য। সো ডিডব্লিউ মানটা তো শূন্য। তাহলে আমরা বলতে পারি না ডিকিউ সমান ডিইউ, মানে যতটুকু হিট সাপ্লাই করব পুরোটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে। আগেই পড়ে এসেছি, আবার জাস্ট একটু দেখলাম। এই জিনিসটা তো বুঝি। তারপরে যেখানে ডিকিউ ভি দেখবেন সেখানে ডিইউ লিখে দেওয়া যায়, কারণ যতটুকু হিট সাপ্লাই করেছে পুরোটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করেছে। ভালো জিনিস। এবার 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 আপনি আসেন মোলার আপেক্ষিক তাপ বের করেন। মোলার আপেক্ষিক তাপ, এই গ্যাসটার মোলার আপেক্ষিক তাপ আমরা বের করতে চাই। সূত্র কি ভাই? সিভি সমান ডিকিউভি ডিভাইডেড বাই এনডিটি, কারণ এন মোল গ্যাসের তাপমাত্রা, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি বৃদ্ধি পেয়েছে। সো সূত্র লিখা যায় ডিকিউভি ডিভাইড বাই এনডিটি। এখন আমাকে বলেন যেখানে ডিকিউভি সেখানে ডিইউ লেখা যায় না ভাই? ডিইউ ডিভাইডেড বাই এনডিটি লেখা যায়, কোনো অসুবিধা নেই। সো এনডিটি কে সিভির সাথে গুণ করে দেন, তাহলে ডিইউ সমান লেখা যাবে না ভাই? এন সিভি ডিটি, আমার তো মনে হয় যাবে। এবং এটা কিন্তু একটা ফর্মুলা, ওকে, এটা একটা ফর্মুলা। আমাদের এখানে একটা ইকুয়েশন ডেফিনেটলি এই রিলেশন ফর্ম পূরণ করার জন্য এটা আমাদের একটা রিলেশন হিসেবে ইউজ করবো, বাট এটা একটা ফর্মুলা। আপনি ডিইউ সমান লিখে দিতে পারবেন এন সিভিডিটি। ডিইউ সমান সবসময় লিখতে পারবেন এন সিভিডিটি। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এন মানে নাম্বার অফ মোল অফ গ্যাস, সিভি মানে মোলার আপেক্ষিক তাপ এট কনস্ট্যান্ট ভলিউম, আর ডিটি মানে টেম্পারেচার চেঞ্জ। বুঝেছি? ওকে, সো এবার আমরা ওই কাজটাই করবো ভাই। এন মোল গ্যাস নিব ভাই, এবারও আবার এন মোল গ্যাসই আছে, এন মোল গ্যাসই আছে, এই যে ভিতরে গ্যাস আছে। ডিকিউপি পরিমাণ হিট সাপ্লাই করব, ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হবে। এবং এবার এটা কোন প্রক্রিয়া ভাই? আইজোবেরিক প্রক্রিয়া। আইজোবেরিক প্রক্রিয়া বলতে কি বুঝাচ্ছি? সমচাপীয় প্রক্রিয়া। সো সমচাপীয় প্রক্রিয়ায় আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখতে চাই সেটা কিভাবে লেখা যায় ভাই? প্রথম সূত্রটা কি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ঠিক না? সো এই জায়গায় ডিকিউ তো ভাই ডিকিউ না, এই জায়গায় ডিকিউ মানে হচ্ছে ডিকিউপি, কারণ সমচাপীয় প্রক্রিয়ায় প্রদত্ত তাপ। ডিইউর জায়গায় ডিইউ লিখতে পারেন, আর ডিডব্লিউ জায়গায় কি লিখতে পারেন ভাই? পি ডিভি লিখা যায় না, কারণ চাপ তো কনস্ট্যান্ট, লিখা যায়, কোনো অসুবিধা নেই। সেটা প্রথম সূত্র লিখলাম। এবার আসেন মোলার আপেক্ষিক তাপটা বের করে ফেলি। মোলার আপেক্ষিক তাপটাও বের করে ফেলি। সূত্র কি ভাই? সি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। যেহেতু এখানে ডিকিউপি লিখবো তাহলে এখানে লিখে দিতে পারি সিপি। সো সিপি সমান ডিকিউ ডিভাইড বাই এনডিটি। আচ্ছা, সো দেখেন ভাই, যেখানে সিপি এর সাথে এনডিটি যদি গুণ করে দেন তাহলে আমরা ডিকিউপি এর ভ্যালুটা পেয়ে যাব। ডিকিউপি সমান হচ্ছে এনসিপি ডিটি, এনসিপি ডিটি। সো এটাও একটা ফর্মুলা হিসেবে আপনি মনে রাখতে পারেন। এই হচ্ছে ঘটনা। এটা এখানে ডেফিনেটলি ফর্মুলা, বাট আমরা এটাকে এই মেয়ার্স রিলেশনের ক্ষেত্রে একটা ইকুয়েশন হিসেবে মনে রাখবো। পরবর্তীতে এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। বুঝেছি? সো আপনি ডিইউ সমান পেলেন কি ভাই? এন সিভিডিটি, এবং ডিকিউপি সমান পেলেন এন সিভিডিটি। বুঝেছি সব? ওকে, তাই তো খুবই ভালো জিনিস। আসেন সামনের দিকে যাই, সামনের দিকে চলে যাই। এবার দেখেন ভাই, আমরা এখানে তো কোন গ্যাস নিয়ে কাজ করছি ভাই? আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, এন মোল গ্যাস আছে। সো আমরা এখানে যেহেতু আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, তাহলে আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশনটা এখানে লিখতে পারবো না ভাই? পিভি সমান এনআরটি, যেহেতু আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, সো লিখে যাবে পিভি সমান এনআরটি। আমি করলাম কি ভাই, এই যে পিভি সমান এনআরটি যে লাইনটা আছে, এই লাইনটাকে ধরেন আমি দুই পাশে আংশিক অন্তরীকরণ করছি। দেখেন পিভি সমান এনআরটি যে আছে দুই পাশে আংশিক অন্তরীকরণ করছি। দেখেন, সো আমি এই পাশেও একটা ডি লিখলাম আংশিক অন্তরীকরণ, এই পাশেও একটা ডি লিখলাম আংশিক অন্তরীকরণ। একটা ইকুয়েশনের দুই পাশে তো একই জিনিস আনাই যায়, তাই না? আচ্ছা, এবার দেখেন ভাই,
PVNRT, এখানে চলক কি পি চলক, ভি চলক, এনআর কনস্ট্যান্ট, টি একটা চলক। সেখানে যত গ্যাস নিয়েছেন এর মধ্যে চলক কে থাকে ভাই? প্রেসার, ভলিউম আর টেম্পারেচার চলক থাকে। এন তো চলক থাকে না, কারণ এন কে আমরা চেঞ্জ করি না। সো প্রেসার, ভলিউম আর টেম্পারেচার চলক থাকে ম্যাক্সিমাম কেসে। সো এখানেও যদি আমরা প্রেসার আর ভলিউমকে চলক ধরি, তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা চলক যদি গুণ অবস্থায় থাকে, তাহলে ইউভি ফর্মুলা। তাহলে একবার আমরা পি লিখবো, ডিভি প্লাস ভি ডিপি আমরা ফর্মুলা ইউজ করতে পারি। আর এনআর কনস্ট্যান্ট, সো এনআর বাহিরে ডি আমরা টি কে একবার অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ। এই লাইনটা বুঝেছি সবাই? আচ্ছা, এখন দেখেন ভাই, এই উক্ত প্রক্রিয়া এটা কোন প্রক্রিয়া? আইসোবেরিক প্রক্রিয়া। আইসোবেরিক প্রক্রিয়া বলেন কোন জিনিসটা পরিবর্তন শূন্য? চাপের পরিবর্তন শূন্য না, কারণ চাপ তো কনস্ট্যান্ট, তার মানে ডিপির মানটা হচ্ছে 0। তার মানে এখানে এই যে ডিপি যে আছে, এই পুরো জিনিসটা ডিপি 0 হলে ভি ডিপি পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। সো ফাইনালি লেখা যাবে ভাই পি ডিভি সমান হচ্ছে এন আর ডিটি। অসুবিধা আছে কোনো অসুবিধা? না থাকারই কথা, বলুন আছে কোনো অসুবিধা? না ভাইয়া। ওকে, তাহলে আসুন এবার আসুন, কাজ শেষ আমাদের মোটামুটি। সো দেখুন ভাই, সমচাপীয় প্রক্রিয়া আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি লিখেছিলাম ভাই? এটা আবার লিখছি, ডিকিউপি সমান ডিইউ প্লাস পিডিভি। সো আসেন, কি লিখেছিলাম? ডিকিউপি সমান ডিইউ প্লাস পিডিভি। এবার আসেন ভাই, সমচাপীয় প্রক্রিয়া প্রথম সূত্রটা আবার লিখেছি তাপগতিবিদ্যা। এবার আমাকে একটা জিনিস বলেন ভাইয়া, আমরা আইসোবেরিক প্রসেস বলি আর আপনার আইসোকোরিক প্রসেস বলি, দুইটা প্রক্রিয়াতেই আমরা গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করেছি কতটুকু? ডিটি পরিমাণ না? এখানেও ডিটি, এখানেও ডিটি। তার মানে এখানে যদি 10 কেলভিন তাপমাত্রা পরিবর্তন হয়, এখানেও গ্যাসের তাপমাত্রা 10 কেলভিন পরিবর্তন করেছি। বোঝা যায় জিনিসটা? এখানে যতটুকু ডিটির মান, এখানেও ডিটির মান তত। এখানে তো আর ডিটি প্রাইম নেই ভাই, এখানে ডিটি, এখানেও ডিটি। তার মানে বলা যায় না সমচাপীয় প্রক্রিয়া আর সম আয়তন প্রক্রিয়া দুইটাতেই আমি একই তাপমাত্রা পরিবর্তন করেছি, এখানেও ডিটি এবং এখানেও ডিটি। এই লাইনটা কি বুঝেছেন? দুই জায়গায় একই তাপমাত্রা পরিবর্তন করেছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন ভাই, গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে না? শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এখন দেখেন ভাই, ডিটি পরিমাণ তাপমাত্রা আমরা দুইটা প্রক্রিয়াতে বৃদ্ধি করেছি। এই জন্য ধরেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এট কনস্ট্যান্ট ভলিউম আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এট কনস্ট্যান্ট প্রেসার, দুইটা আলাদা আলাদা প্রক্রিয়াতে আমরা গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করেছি। সো দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া, তো গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি একই পরিমাণ চেঞ্জ হবে না ভাই? বুঝেছি এই জিনিসটা? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে তো লিখে যায়, শেষ, কাজ শেষ। দেখেন, ডিকিউপির জায়গায় আমরা লিখতে পারি কি ভাই? এন সিপিডিটি, মনে আছে? এই যে ডিকিউপির জায়গায় আমরা লিখতে পারি এন সিপিডিটি, আর পিডিভির জায়গায় লিখতে পারি এনআরডিটি। সো এই জায়গায় লিখতে পারি আমরা এন আর ডিটি। আর দেখেন ডিইউর জায়গায় কি লিখতে পারি? আপনি বলতে পারেন যে ভাই এখানে ডিইউর মান তো আমরা জানি নাকি, কিন্তু আমরা জানি সমচাপীয় প্রক্রিয়া ডিইউর মান যত, সম আয়তন প্রক্রিয়া ডিইউর মান তত। আর সম আয়তন প্রক্রিয়া ডিইউর মান কত ভাই? এন সিপিডিটি। এখানে ডিইউর মান যত, সমচাপীয় প্রক্রিয়া ডিইউর মান তত। সো আমরা ওই একই জিনিস এখানে ইউজ করতে পারি। সেখানে লিখে দিচ্ছি এন সিভিডিটি। সো এটা কিভাবে আসলো বুঝেছেন সবাই? আচ্ছা দেখেন এবার কে কে কাটাকাটি যায়। সো এন 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 কাটা, ডিটি 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 কাটা। সো ফাইনালি থাকে কে ভাই? দেখেন সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি প্লাস এখানে থাকে হচ্ছে আর। সো একসাথে লিখলে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, এবং এটাই হচ্ছে মেয়ার্স রিলেশন। ঠিক আছে, এটাই হচ্ছে মেয়ার্স রিলেশন। বুঝেছি নাকি বুঝি নাই? সবাই কথা বলি, সবাই। সেতাব বুঝেছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, মাহফুজুর রহমান খান বুঝেছি। কথাবার্তা বলছি না, কথাবার্তা বলা লাগবে। ওকে, তো এবার আমাকে একটা জিনিস বলুন ভাই, এটা পরীক্ষায় প্রায় প্রায় গ নাম্বারে আসে যে সিপি সিভি অপেক্ষা সিপির মানটা বড় কেন? কেন কেন সিপি ইজ গ্রেটার দেন সিভি? এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে। সো আসেন এটা এবার আমি আপনাদেরকে একটু বুঝাই এবং আপনারাও সেটা সেভাবে লিখে দিবেন। কেন সিপি ইজ গ্রেটার দেন সিভি? সো আসেন আমি আপনাদেরকে বুঝাই। আসুন, একটা জিনিস বলেন ভাই,
আমরা আইসোবেরিক প্রসেসে ডিকিউপি সমান কি পেয়েছিলাম ভাই? ডিইউ প্লাস পিডিভি। আর আইসোকোরিক প্রসেস অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া ডিকিউভি সমান পেয়েছিলাম কি? শুধু ডিইউ না। আমি যদি একসাথে লিখতে চাই তাহলে এরকম একটা জিনিস পাবো। দাঁড়ান দেখে একসাথে লিখে দিচ্ছি, এগুলো আমি সব মিশিয়ে দিই। দাঁড়ান, ওয়েট, এগুলো আমি সব মিশিয়ে দিই এবং এটাকে দাঁড়ান আমি টেনে আনি। সেইটার উত্তর দিচ্ছি আমি। হ্যাঁ, দেখেন ভাই, আইসোবেরিক প্রসেস এবং আইসোকোরিক প্রসেসে আমি ডিকিউ গুলা লিখছি। ওকে, ডিকিউ ভি সমান কি পেয়েছিলেন ভাই? শুধু ডিইউ না, মনে আছে? কারণ ডিডব্লিউ মান তো শূন্য সম আয়তন প্রক্রিয়া। আর ডিকিউ পি এর ভ্যালু সমান কি পেয়েছিলেন ভাই? ডিইউ প্লাস পিডিভি। এরকম না ঘটনা? এরকমই তো, এরকম না ঘটনা? আচ্ছা, এখন দেখেন ভাই, এখন দেখেন, আমাকে বলুন, আমরা কি জানি না ভাই এই ডিইউ এবং এই ডিইউর মান সমান, এই ডিইউ এবং এই ডিইউর মান সমান, এই ডিইউ এবং এই ডিইউর মান সমান? তাহলে আমাকে বলুন তো ভাই, ডিকিউ পি বড় নাকি ডিইউ ভি বড়? ডেফিনেটলি কিন্তু ডিকিউ পি ইজ গ্রেটার দেন ডিকিউ ভি। কেন ভাই? কারণ দেখেন এই মানটাও কিন্তু একটা পজিটিভ মান। কিভাবে বুঝলাম পজিটিভ মান? এটাও বুঝিয়ে দিচ্ছি, আসেন সব বুঝিয়ে দেওয়া লাগবে। দেখেন, প্রেসার হিমসেলফ বা প্রেসার ইটসেলফ আ পজিটিভ ভ্যালু, আর ডিভি এই জিনিসটা বলতে বোঝায় আয়তন পরিবর্তন। আর আমাকে বলেন, এখানে আয়তন, সম আয়তন প্রক্রিয়া, গ্যাসের আয়তন বেড়েছে না ভাই? পিস্টনটাকে কই ছিল? দাঁড়ান কই দেখাই, কই যেন ছিল না এটা? ও আচ্ছা, ওই যে ওইদিকে ছিল। এই যে দেখেন, সম আয়তন প্রক্রিয়ায় পিস্টন আগে এইখানে ছিল, সো গ্যাসের আয়তন কম ছিল, পরবর্তীতে পিস্টন এখানে উঠেছে, গ্যাসের আয়তন বেড়েছে না? সো গ্যাসের আয়তন যদি বাড়ে ভাই, তাহলে ডিভির ভ্যালুটাও কি পজিটিভ, পিও পজিটিভ, ডিভিও পজিটিভ। সো ওভারঅল পুরোটা জিনিসই হচ্ছে কি পজিটিভ। সো একটা পি ডিউর সাথে একটা বড় পজিটিভ ভ্যালু অ্যাড হয়েছে, সো ডেফিনেটলি ডিকিউপির মানটা ডিকিউভির তুলনায় বড়, কারণ ডিউ ডিউ তো সমান। সো এটা যেহেতু পজিটিভ, ডিকিউপির মানটা বড়। বুঝেছি? বুঝেছি নাকি বুঝিনি? আচ্ছা, সো এইটাকে আমরা বাংলা ভাষায় কিভাবে বলতে পারি? এই যে এই লাইনটাকে আমরা বাংলা ভাষায় কিভাবে বলতে পারি? এই লাইনটাকে কিভাবে বলতে পারি ভাই? এইভাবে বলতে পারি যে সমচাপীয় প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ার তুলনায় বেশি তাপ দরকার। সমচাপীয় প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ার তুলনায় বেশি তাপ দরকার। কি জন্য ভাই? গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধির জন্য। দেখেন, দুই জায়গায় কি গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি হয়েছে না? একই পরিমাণ গ্যাসের একই গ্যাসের একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতেও সমচাপীয় প্রক্রিয়া বেশি তাপ দরকার, সম আয়তন প্রক্রিয়ার তুলনায় বেশি তাপ দরকার সমচাপীয় প্রক্রিয়া। বুঝেছি কথাটা? সো এবার কি সিপি কেন সিভি থেকে বড়, এটা কি বুঝিয়ে লিখতে পারবেন? এই ইকুয়েশনগুলো তুলে দিবেন, বাংলা কথা কিছু কথাবার্তা লিখে দিবেন। বুঝেছি সবকিছু? ওকে, সো এখানে লেখা আছে নোট, এই যে দেখেন সব লিখে এনেছি। সো নোটটা হচ্ছে কি ভাই? সম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে সমচাপীয় প্রক্রিয়ায় বেশি তাপ প্রয়োজন সম আয়তন অপেক্ষা। এবার বলুন, ক্লিয়ার হয়েছে সবকিছু? আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা একটু দেখি। আজকে 27 নম্বর প্রশ্ন, মানে এই অধ্যায় 27 নম্বর প্রশ্ন বলেছে, ফর নাইট্রোজেন গ্যাস দি ভ্যালু অফ সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হোয়াট? এটা এসেছিল নিটে, মানে ইন্ডিয়ান মেডিকেল ইন্টারেস্ট টেস্ট যেটা আছে, ন্যাশনাল এলিজিবিলিটি ইন্টারেস্ট টেস্ট বা ন্যাশনাল ইন্টারেস্ট এলিজিবিলিটি টেস্ট, কিছু একটা এরকম হবে নিটে। ফর নাইট্রোজেন গ্যাস সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এটা অপশন ছিল, আমি অপশনগুলো হয়তো বা দিতে ভুলে গিয়েছি। অপশনগুলো এরকম ছিল ভাই, এরকম 14R, অপশন বি ছিল R/14, অপশন সি ছিল হচ্ছে 28R, অপশন ডি ছিল হচ্ছে R/28। এখন দেখেন, যারা মুখস্থ করেছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তারা ডেফিনেটলি এই প্রশ্নটার উত্তর ভাববে যে প্রশ্নটা নিশ্চয়ই ভুল। কারণ দেখেন, সিপি মাইনাস সিভি আমরা পড়েছিলাম কি? আর না, আমরা পড়েছিলাম সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখন এখানে কোথাও কি আর আছে ভাই? নাকি R/14 28, মানে গুণিতক আকারে আছে 14 এবং 28। তার মানে যে কেউ ভাবতে পারে না ভাই যে প্রশ্নটা ভুল আছে?
বুঝতে পারছি সবকিছু কথাবার্তা, চ্যালেঞ্জটা কোথায়? আচ্ছা, সো এখানে যে ঘটনাটা ঘটে, নীরব জি ভাইয়া। হাসান হোসেন ক্লাস করছেন, আমার বন্ধু লাবাবউদ্দিন ক্লাস করছেন। আচ্ছা, সো এখানে যে ঘটনাটা ঘটে সেটা আমি বুঝিয়ে দিয়ে আসেন। ঘটনাটা হচ্ছে এরকম ভাই, দেখেন এখানে এই যে সিপি মাইনাস সিভি আর এখানকার সিপি মাইনাস সিভি, এই দুটো এক জিনিস না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সি কিন্তু দুইটা জিনিসকে প্রকাশ করেছিলাম। সি মানে কিন্তু শুধু আপেক্ষিক তাপকেও সি দ্বারা প্রকাশ করা হতো, মনে আছে? এস যেটা, সিও সেটা। আবার মোলার আপেক্ষিক তাপকেও সি দ্বারা প্রকাশ করা হয়। সো ডেফিনেটলি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর যেটা আছে, এটা হচ্ছে ভাই মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এখানে যে সিপি আর সিভি আছে সেটা ভাই শুধু আপেক্ষিক তাপ। এবার কি চ্যালেঞ্জটা বুঝেছি? প্রবলেমটা কোথায় বুঝেছি? আমরা যেটা মুখস্থ করেছি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে। কিন্তু প্রশ্নে যেটা এসেছে এটা ডিরেক্টলি বলে দেওয়া নাই, কিন্তু আপনাকে বুঝে নেওয়া লাগবে যে এটা শুধু আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ না। সো কিভাবে বুঝা ভাই? এটা বুঝার উপায় হচ্ছে, বলে দিচ্ছি আপনাদেরকে। বুঝার উপায়টা বলে দিতে, কারণ বুঝার উপায়টা খুব মজার। মোলার আপেক্ষিক তাপকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয় আর আপেক্ষিক তাপকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। বুঝেছি? এখানে সিটা দেখতে একটু ছোট না, যা এগুলো জোকস অ্যাপার্ট, আপনি দেখে কখনো বুঝতে পারবেন না, আপনাকে বুঝে নেওয়া লাগবে। বুঝেছি সবকিছু ভাই? প্রশ্নটা চ্যালেঞ্জ কোথায়, এটা কি বুঝেছি? আচ্ছা, এবার আসলে সলভ করার চেষ্টা করি। সো আমরা যেটা করবো ভাই, এই মোলার আপেক্ষিক তাপ আর আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক বিল্ড করার চেষ্টা করি। ওকে, সো আসেন সম্পর্কটা বিল্ড করি। আমরা কি জানি? আপেক্ষিক তাপ সমান কি? ডিকিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি না? ডিকিউ ডিভাইড বাই এম ডিটি বলা যায় এম কেজি ভরের, বুঝবেন ব্যাপারটা, এম কেজি ভরের কোন গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার, 1 কেজি ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার, সেটাকে আমরা বলতে পারি কোন গ্যাসের আপেক্ষিক তাপ। ওই সলিড আর লিকুইডের জায়গায় জাস্ট গ্যাস মনে রাখবেন, এম কেজি জিনিসটা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দরকার সেটাকে বলতে পারি আপেক্ষিক তাপ, বলা যায়। আচ্ছা, এবার দেখেন ভাই, ধরেন আমি এই জিনিসটা, এই ইকুয়েশনটা দুই পাশে একটা জিনিস দ্বারা গুণ করলাম, এই পাশেও এন দ্বারা গুণ করলাম, এই পাশেও এন দ্বারা গুণ করলাম। এন মানে হচ্ছে নাম্বার অফ মোল, গুণ করতে পারি। আচ্ছা, এবার দেখেন যদি গুণ করে দিই ভাই তাহলে কি ঘটনা ঘটে সেটা বুঝি। যদি গুণ করে দিই তাহলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই যে এরকম। যদি গুণ করে দিই তাহলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এরকম। দেখেন এন কে ভেঙে লিখলে কি হয়? গ্যাসের ভর ডিভাইডেড বাই মোলার ভর না? গ্যাসের ভর ডিভাইড বাই মোলার ভর লেখা যায়। এন ভাঙলে এম বাই এম লেখা যায়, ভর ডিভাইড বাই মোলার ভর লেখা যায়। আচ্ছা দেখেন, এই এম কাটা, এই এম কাটা, ঠিক আছে? বুঝেছি সবকিছু? আচ্ছা, এবার দেখেন, এবার একটা কাজ করা যায়। দেখেন আমি এই এন কে নিচে পাঠাবো আর এম কে উপরে পাঠাবো, এন কে নিচে পাঠাবো, এম কে উপরে পাঠাবো, এন কে নিচে, এম কে উপরে। সো ফাইনালি আমি যেটা লিখতে পারি, এম যদি উপরে চলে আসে তাহলে লেখা যায় এম ক্যাপিটাল এম ইন্টু সি, এম সি, ঠিক আছে? আর এন কে নিচে পাঠাবো তাহলে লেখা যাবে ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি, লিখা যাবে? লেখা যাবে? যাবে লেখা? শেষ, কাজ শেষ তো। ওকে, তাহলে দেখেন এবার আমরা এই যে ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, ডিকিউ ডিভাইড বাই এন ডিটি, দেখেন তো ভাই এই জিনিসটা মানে কি? ডিকিউ ডিভাইড বাই এন ডিটি, এন মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে তাপ লেগেছে ডিকিউ, অথবা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ দরকার ডিকিউ ডিভাইড বাই এন ডিটি। এবং এটাকে আমরা মোলার আপেক্ষিক তাপ ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করতাম না? বুঝেছি? আচ্ছা, তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, সেটা কি ভাই? এমসি ইজ ইকুয়াল টু সি, এমসি ইজ ইকুয়াল টু সি। বুঝেছি সবকিছু নাকি বুঝি নাই? জানাবেন। সবকিছু বুঝেছেন তো সবাই? ওকে, শেষ, কাজ শেষ। এবার এইটাকে নিয়ে আসি। সো দেখেন আমরা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর লিখেছিলাম, এটা কোন ভাই? এই সিপি আর সিভি কি? মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এখানে এটা চেয়েছে কার মান? শুধু আপেক্ষিক তাপের বিয়োগফল চেয়েছে। আপনি এটা মোলার আপেক্ষিক তাপের বিয়োগফল সমান আপনি জানেন আর, তাহলে আপনি মোলার আপেক্ষিক তাপ থেকে আপেক্ষিক তাপ যাওয়ার উপায় কি? মোলার আপেক্ষিক তাপ সমান হচ্ছে আপেক্ষিক তাপ ইন্টু মোলার ম্যাস, মোলার ম্যাসের সাথে আপেক্ষিক তাপ গুণ করলে মোলার আপেক্ষিক তাপ পাওয়া যায়। শেষ, তাহলে এটা লিখে দিব। দেখেন তাহলে আমরা এম ইন্টু সিপি লিখবো মাইনাস এম ইন্টু সিভি লিখবো ইজ ইকুয়াল টু আর লিখতে পারি।
সো এই সিপি বলতে বোঝাচ্ছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর এই সিপি বলতে বোঝাচ্ছি স্থির চাপে আপেক্ষিক তাপ। এই সিপি মানে স্থির চাপে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই সিপি মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। বুঝেছেন জিনিসটা? সবাই কি ক্লিয়ার হচ্ছেন? জি ভাইয়া। ওকে, শেষ, কাজ শেষ ভাই। এবার জাস্ট এম কমন নেন। ওকে, এম কমন নেন। জাস্ট এম যদি কমন নিয়ে নিই, তাহলে লেখা যাবে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে দেখেন সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর বাই এম লেখা যাবে। সো আর তো আরই, মোলার গ্যাস ধ্রুবক। আর এম মানে কি? এই নাইট্রোজেন গ্যাসের মোলার মাস, সেটা কত ভাই? 14 × 28, তার মানে আর ডিভাইড বাই 28। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আর ডিভাইড বাই 28। বুঝেছি প্রশ্নটা? কেমন লাগলো প্রশ্নটা বলুন? কেমন লাগলো বলুন? সবাই কি বুঝেছেন? বোঝাতে পেরেছি সবকিছু? জি ভাইয়া। কোনো সমস্যা আছে আর? আচ্ছা, তাহলে তো কেমন লাগলো প্রশ্নটা বলুন? তাহমিদ হোসেন। ওকে, আসুন এবার আমরা সামনের দিকে চলে যাই। সো আর বলতে বুঝাচ্ছেন, আর বলতে কি বুঝাবে এটা আশা করি জানেন। আর বলতে বোঝায় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা এসআই এককে। ওকে, আচ্ছা এবার আসেন, আমরা এত কিছু যে পড়লাম, এখানে আমি একটা নতুন ফর্মুলা আনার চেষ্টা করব। আসেন ধীরে ধীরে আনার চেষ্টা করি। ওকে, সো দেখেন ভাই, আমরা একটা নোট পড়ছি। নোট, আমরা একটু কনসেন্ট্রেট করবো এই জায়গাটাতে। স্থির আয়তনে ডিকিউ তাপ প্রদানে এনমোল গ্যাসের তাপমাত্রা ধরেন ডিটি পরিমাণ বাড়লো, যেগুলো আমরা এতক্ষণ ধরে করে আসছিলাম। এনমোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়িয়েছি, হিট দরকার হয়েছে ডিকিউ। কিন্তু কিভাবে হিট দিয়েছি ভাই? স্থির আয়তনে হিট দিয়েছি। বোঝা গেল? তাহলে আমরা কি এই জায়গাটাতে কি লিখতে পারবো না ভাই? ডিকিউ সমান হচ্ছে ডিইউ, কারণ ডিডব্লিউর মান তো 0, কারণ স্থির আয়তন। সমান আমরা কি লিখতে পারবো না ভাই এন সিভি ডিটি? মনে আছে আগের জিনিসগুলা? লিখা যাবে এই জিনিসটা? মানে বেসিক্যালি আমরা এই ডিকিউ কে ডিকিউ ভি দ্বারা প্রকাশ করতাম। মনে আছে একটু আগে যা যা পড়লাম সেটা আবার রিপিট করলাম। আচ্ছা, আবার দেখেন, এন মোল আইডিয়াল গ্যাসের তাপমাত্রা যদি ডিটি বাড়ান, তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কতটুকু পরিবর্তন হয়? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটাকে আমরা ডিইউ বলতে পারি। সেটাকে এইভাবে লেখা যায় না ভাই? F/2 nRDT লেখা যাবে? আবার বুঝেন, কোন গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সূত্র কি ভাই? F/2 nRT, তাই না? এটা অভ্যন্তরীণ শক্তির সূত্র। এখন বলেছে এনমোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াবেন। গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে। সো যদি তাপমাত্রা চেঞ্জ হয় ডিটি, তাহলে অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ হবে ডিইউ। ডিইউ সমান লেখা যায় F/2 nRT লেখা যায়। বুঝেছি এই লাইনটা কিভাবে আসলো? সবাই কি বুঝেছেন নাকি কোনো সমস্যা আছে? বলুন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে তো কাজ শেষ। দেখেন, আমরা মাত্র পেলাম ডিইউ সমান F/2 nRT, আর এই পাশে ডিইউ সমান পেয়েছি n সিভিডিটি। তাহলে ডিইউর জায়গায় আমি যদি এবার n সিভিডিটি লিখি, আর এই পাশে আসছে কত ভাই? এই পাশে আসছে হচ্ছে F/2 nRT। সো দেখুন কি কি কাটাকাটি যায়, টিটি ডিটি কাটাকাটি যায়, n n কাটাকাটি যায়। সো ফাইনালি আমরা একটা ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাটা হচ্ছে সিভি সমান হচ্ছে F/2 ইন্টু আর। F/2 ইন্টু আর। সো ব্যাপারটা বুঝেন। দেখেন ব্যাপারটা, কোনো গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা দুইটা ফর্মুলা। একটা হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন, এনমোল গ্যাসের তাপমাত্রা ডিকিউ পরিমাণ হিট দিয়ে তাপমাত্রা পরিবর্তন করবেন ডিটি, যোগ বিয়োগ গুণ ভাগ করে সিভির ভ্যালুটা বের করবেন পিস্টনকে ফিক্সড রেখে। আরেকটা উপায় হচ্ছে, আপনি যেই গ্যাসে তাপ দিচ্ছেন সেই গ্যাসে যদি ডিগ্রি অফ ফ্রিডম জানেন, তাতেই কাজ শেষ। সিভির ভ্যালুটা ইজিলি বের করা যাবে। সো সিভির ভ্যালুটা এক্সপেরিমেন্টালি অনেক ডিপ রিসার্চ করে, অনেক কষ্ট করেও বের করা যায়। সিভির আরেকটা ফর্মুলা কি ভাই বলেন? সিভি সমান এই যে এই ফর্মুলাটা ছিল না, ডিকিউভি ডিভাইডেড বাই এন ডিটি। সেখানে আপনাকে ক্যালকুলেট করা লাগবে চেঞ্জ ইন টেম্পারেচার, যতটুকু হিট সাপ্লাই করা হয়েছে সেই হিটের পরিমাণ এবং নাম্বার অফ মোল, এই সবগুলো জিনিসের গুণ ভাগ করে সিভির ভ্যালু বের করা যায়। এটা একটা সিভি বের করার কৌশল। এর থেকে ইজিয়ার কৌশল হচ্ছে সিভি সমান F/2 আর। আপনি জাস্ট গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম জানবেন, সিভির ভ্যালু বের হয়ে যাবে। সেটা অনেক ইজিয়ার একটা ভ্যালু, মানে অনেক ইজিয়ার একটা জিনিস আমাদেরকে দিল না?
বুঝেছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া। তো এইভাবে আমরা সিভির ভ্যালুটা আরেকটা ওয়েতে বের করতে পারি। বোঝা গেল? তো এই জিনিসটা আমাদের খুব কাজে দিবে একটু করে। তো আপনি যদি সিভির ভ্যালুটা এইভাবে বের করতে পারেন, এইটা আপনাকে আরেক জায়গায় হেল্প করবে। আপনি একবার যদি কোনো গ্যাসে সিভি জেনে যান, কোনো একটা গ্যাসে সিভি যদি জেনে যান, এরপর তো আপনি সিপিও বের করতে পারবেন। কারণ কি? কারণ কি বলেন? কারণ আমরা জানি সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, তাই না? তাহলে আমরা সিপি সমান কি লিখতে পারি ভাই? সিভির জায়গায় লিখতে পারি এফ বাই টু আর প্লাস আর, তাই না? সো আমরা ইজিলি কিন্তু পরে সিভির ভ্যালুটা বের করতে পারি। যদি এটা সূত্র না, আমি জাস্ট বলছি কোনো গ্যাসের একবার যদি সিভি বের করতে পারেন, সিপির ভ্যালুটাও কিন্তু ইজিলি বের করা যাবে। এই হচ্ছে ঘটনা। সেগুলো আমাদের কাজে দিবে। সো আসেন দেখেন ভাই, আমরা এতদিন সিপি আর সিভি বের করতাম খুব কঠিন কৌশলে। কতটুকু তাপমাত্রা বাড়লো, কতটুকু হিট দিলাম, নাম্বার অফ মোল অফ গ্যাস, গুণ ভাগ করে টোরে সিপি আর সিভির ভ্যালু বের করতাম। এবার আমাদের সিপি আর সিভির ভ্যালু বের করা অনেক ইজিয়ার টেকনিক বের হয়ে গেল। জাস্ট ডিগ্রি অফ ফ্রিডম জানলেই সিপি আর সিভির ভ্যালু জেনে যাবেন। আর কোনো গ্যাসে সিপি আর সিভির যে রেশিও আছে, এটা আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দিয়ে দেয়, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেয়, সেটাকে আমরা বলি পারমাণবিক গ্যাস ধ্রুবক। আমরা এখন নতুন একটা টপিক পড়বো সিপি আর সিভি রিলেশনে, সেটা হচ্ছে পারমাণবিক গ্যাস ধ্রুবক। সেই যে আমাদের আজকের কেস টু এটার নাম হচ্ছে ভাই পারমাণবিক গ্যাস ধ্রুবক। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক গ্যাস ধ্রুবক ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সেটা যদি সংজ্ঞা দিতে চান তাহলে এমন, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকেই বলে হচ্ছে গামা। গামা মানে হচ্ছে আপনার স্থির পারমাণবিক গ্যাস ধ্রুবক। বোঝা গেছে? এটা কিছুই না, জাস্ট সিপি আর সিভির নতুন একটা রিলেশন। আগে একটা রিলেশন ছিল সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু আর, এটা হচ্ছে নতুন একটা রিলেশন। বোঝা গেল? তো এটা একটু জাস্ট মুখস্থ রাখবেন, দ্যাটস ইট। গামা সমান সিপি বাই সিভি। বোঝা গেল? বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই গামা শিখবো কেন, কি কাজে দিবে? সো গামা আমাদের কাজে দিবে একটা বিশেষ ক্ষেত্রে। কোন কাজে দিবে এখনই বলে দিই। সমষ্টিরেখা। দেখাচ্ছি দাঁড়ান। দেখেন ভাই, আপনি যদি সমষ্ট প্রক্রিয়ার কথা বলেন, সমষ্ট প্রক্রিয়ার যদি কথা বলেন, তাহলে আমরা জানি প্রেসার আর ভলিউমের গুণফলটা হবে কনস্ট্যান্ট, তাই না? টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, মানে প্রেসার যতটুকু বাড়বে ভলিউম ঠিক ততটুকুই কমবে, আলটিমেটলি এদের গুণফলটা থাকবে কনস্ট্যান্ট। সো ইজি, সমষ্ট প্রক্রিয়ায় প্রেসার আর ভলিউমের চেঞ্জটা বের করা ইজি। কিন্তু আমরা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার আর ভলিউমের চেঞ্জ দেখতে যাব, তখন আমাদেরকে এই গামাটা কাজে দিবে। তখন দেখা যায় প্রেসার আর ভলিউম আর ভাই ডিরেক্টলি গুণফলের মতো করে চেঞ্জ হয় না। হ্যাঁ, প্রেসার বাড়ালে ভাই, হ্যাঁ এরকম হয় যে ভলিউমকে যদি আপনি বাড়ান প্রেসার কমবে, ভলিউমকে যদি বাড়ান প্রেসার কমবে। এখানেও কিন্তু ভাইস ভার্সা, এই জিনিসটা কিন্তু উল্টা হয়। ভলিউম কমালে প্রেসার বাড়বে। সেখানে যদি ভলিউমকে বাড়ান প্রেসার কমবে, কিন্তু বেশি কমবে। যতটুকু ভলিউম বাড়াবেন তার থেকে বেশি প্রেসার কমে যাবে। এখানে ভলিউম একটু বাড়াইলে, এই জায়গাটাতে ভলিউম যদি একটু বাড়ান প্রেসার ওই অনুযায়ী একটু কমে যাবে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এক্সপেরিমেন্টে দেখা গেল ভলিউম একটু বাড়লো, প্রেসার বেশি কমছে। কেন বেশি কমছে ভাই? কারণ প্রেসার আর ভলিউমের গুণফল ডিরেক্টলি সমানুপাতিক না, প্রেসার আর ভলিউমের গুণফলটা ডিরেক্টলি কনস্ট্যান্ট না, এখানে একটা গামা চলে আসে। এই গামাটাই হচ্ছে পারমাণবিক গ্যাস ধ্রুবক। সেই যে কিভাবে এরা দুইজন ভলিউমকে বাড়ালে প্রেসার বেশি বেশি কমে যাচ্ছে। সো বিভিন্ন গ্যাসে দেখা গেল এই এক্সপেরিমেন্টটা। ধরেন একবার আমরা মনোএটমিক গ্যাসগুলো নিয়ে কাজগুলো করেছি, ভলিউম বাড়াচ্ছি প্রেসার কমছে, ভলিউম বাড়াচ্ছি প্রেসার কমছে। মনোএটমিক গ্যাস অনেকগুলো গ্যাস ছিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, অনেকগুলো গ্যাস ছিলাম। সো সবারই ভলিউম বাড়লো প্রেসার কমলো। এই চেঞ্জগুলো দেখে দেখে সিরিজ অফ এক্সপেরিমেন্টস এর মধ্যে দেখা গেল যে ওই মানে মনোএটমিক গ্যাসের ক্ষেত্রে প্রেসার আর ভলিউমের গুণফলটা ডিরেক্টলি সমানুপাতিক না, উপর একটা জিনিস গুণ করে দেওয়া লাগে 1.67। বোঝা গেল? এরপর এটাকে কনস্ট্যান্ট লেখা যায়। এরপর হচ্ছে মনোএটমিক গ্যাসগুলো নিয়েও কাজ করা শুরু করা হলো। ভলিউম বাড়াচ্ছি প্রেসার কমে যাচ্ছে, কিন্তু অনেক বেশি কমছে। এরপর মনোএটমিক গ্যাস অনেকগুলো নেওয়া হলো। সেগুলোর ক্ষেত্রে দেখা গেল যে প্রেসার আর ভলিউমগুলো ডিরেক্টলি গুণফলেরটা কনস্ট্যান্ট না, উপরে একটা 1.4 গুণ করে দেওয়া লাগে। সো এই 1.4টা কি, এই 1.67টা কি, এটা তো আমরা এক্সপেরিমেন্ট করে করে গুণ করে দেখলাম যে এই 1.67 গুণ করে দিলে বা পাওয়ার দিয়ে দিলে মানটা মিলছে। কিন্তু 1.67 আসলে জিনিসটা কি, আরো ডিপ রিসার্চ করতে গিয়ে 1.67 এই জিনিসটার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরা একটা নতুন জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে সিপি আর সিভির ভাগফল, সেটাই হচ্ছে গামা। সো গামা কিভাবে আসলো এটা কি বুঝেছি জিনিসটা? জি ভাইয়া। ইতিহাসটা বুঝলেন ভাই? আমাদের কি ইতিহাসও বোঝা লাগবে, গামা কিভাবে আসলো না আসলো। শুধু মুখস্থ করলে ডেফিনেটলি বলা যাবে না। বুঝেছি সবকিছু? ওকে।
আচ্ছা এবার আসুন। So, আমরা যেহেতু সিপি আর সিভি রিলেশনটা কি দেখলাম, সিভি কেও বের করা যায় ডিগ্রি অফ ফ্রিডম জেনে গেলে। কোনো গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বা এফ এর মান যদি আপনি জানেন তাহলে সিভির ভ্যালু জানবেন, সিভি জানলে সিপিও জানবেন। তাহলে আমাকে বলেন কোনো একটা গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম আপনি যদি জানেন তাহলে সিভি জানবেন, কোনো একটা গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম যদি জানেন তাহলে সিপি জানবেন। আর সিভি আর সিপি জেনে গেলে কি হবে ভাই, গামাও জেনে যাবেন। তাহলে আমরা প্রত্যেকটা গ্যাসের বিভিন্ন পারমাণবিক গ্যাসের গামাগুলো বের করে ফেলে আসেন। সো সর্বপ্রথম আমরা বের করছি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা কত, বোঝা গেল? তো আসলে ওই যে রিসার্চ করব সিভির ভ্যালুটা কত আসবে ভাই, এফ বাই টু আর। এফ এর মান কত ভাই মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, 3/2 আর, তাই না? এরপর সিপির ভ্যালুটা বের করা যাবে কত ভাই, এফ বাই টু আর প্লাস আর সমান লেখা যাবে 3/2 আর প্লাস আর। লেখা যাবে, যাবে নাকি যাবে না বলুন? তারপরে এখান থেকে লেখা যাবে 5/2 আর, যাবে। তাহলে আমরা গামার ভ্যালুটা যদি বের করি তাহলে কি লিখবো ভাই, সিপি ডিভাইডেড বাই সিভি। তাহলে লেখা যাবে 5/2 আর ডিভাইডেড বাই 3/2 আর, আর আর কাটাকাটি। তাহলে 5/2 ডিভাইড বাই 3/2, 5/2 ডিভাইড বাই 3/2, তার মানে 2.5 ডিভাইডেড বাই 1.5, তার মানে 25 ডিভাইড বাই 15। সেগুলো যদি কাটাকাটি মারামারি করেন দেখবেন ক্যালকুলেটরে চাপ দিলে 1.67 একটা মান চলে আসে। বুঝেছি কি চলে আসে ভাই, 1.67 একটা মান চলে আসে। বুঝেছি নাকি বুঝি নাই? এটা তো করতে পারবেন, এগুলো তো সহজ, যদি আপনার করা লাগবে না, আমি জাস্ট বলছি। বুঝেছি সবকিছু? ওকে, সো আমরা এখন গামার ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবো। সো আমরা একটা জিনিস জাস্ট মনে রাখবো এখন থেকে, গামা অফ মোনো অ্যাটমিক গ্যাস, গামা মোনো, এই মানটা হচ্ছে ভাই 1.67। এই মানটা একটু জাস্ট মুখস্থ রাখবো, ঠিক আছে? কিভাবে আসলো মানটা আশা করি বুঝেছেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে ভাইয়া? নেই। ওকে, এবার আসেন দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা, এবং দ্বিপারমাণবিক গ্যাস শুধু না, এবং সরল রৈখিক বহু পারমাণবিক গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, দ্বিপারমাণবিক গ্যাস এবং সরল রৈখিক বহু পারমাণবিক গ্যাস সবারই ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালুটা হচ্ছে 5। সবারই ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালুটা হচ্ছে 5। এখন আমরা যদি সিপি বাই সিভি এখানেও করে ফেলি, সেইখানেও গামার মানটা আপনি একই প্রসেসে বের করতে পারেন। এখানে গামার মানটা চলে আসে হচ্ছে 1.40। সো এটা হচ্ছে গামার ডাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত ভাই, 1.40। আপনাকে যদি প্রশ্ন করি কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা কত, বলুন আপনি কি উত্তর দিবেন? কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু মোনোঅ্যাটমিক গ্যাস না, বাট ডাই অ্যাটমিক গ্যাস না, এটা কিন্তু তিনটা পরমাণু আছে একটা অণুতে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের গামার ভ্যালুটা কত বলুন? 1 পয়েন্ট কত, 1 পয়েন্ট কি ভাই, আরেকবার বলুন, আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি, সরি। 1.33? না না না, কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা কিন্তু 1.40। রিজনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গঠনটা সরল রৈখিক, এবং সরল রৈখিক গ্যাস যদি বহু পারমাণবিক হয় তারপরও তার এফ এর মানটা 5, ডিগ্রি অফ ফ্রিডমের মানটা 5। সো ডিগ্রি অফ ফ্রিডম যদি একবার 5 হয় তাহলে গামার ভ্যালুটা ওই আলটিমেটলি ডাইঅ্যাটমিক গ্যাসের মতোই হবে, 1.40 হবে। বোঝা গেল বিষয়টা? বুঝেছি? ওকে, সো এরপরে আপনি পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যদি বের করে দেখেন সেটা চলে আসে হচ্ছে 1.33। সেই যে সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি, পলিঅ্যাটমিক গ্যাস 1.33, ডাইঅ্যাটমিক গ্যাস 1.40, এবং হচ্ছে আপনার মোনোঅ্যাটমিক গ্যাস গামা অফ মোনো 1.67। সো তিনটা জিনিস আপনার জাস্ট একটু মুখস্থ রাখা লাগবে। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, সো এই তো কাজ শেষ। সো এরপর হচ্ছে গামা নিয়ে অনেক ম্যাথ আসে। সো আমি এই ম্যাথগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এখন করতে দিব না কারণ গামা খুব সহজ। একটা জিনিস করা যায় অবশ্য, একটা জিনিস করা যায়, যেমন একবার ডিইউতে প্রশ্ন এসেছিল, এটা করে ফেলে দাঁড়ান। একবার ডিইউতে প্রশ্ন এসেছিল, এই যে ডিইউতে প্রশ্ন এসেছিল, খুবই সহজ ভাই, যে সিপি ডিভাইড বাই সিভি সমান যদি এক্স হয় তাহলে সিভি সমান হোয়াট, মানে আপনাকে এক্স এর মাধ্যমে, এক্স এবং সিপির মাধ্যমে আপনাকে প্রকাশ করা লাগবে, এক্স সিপি বা আর এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। কিভাবে করা যায় বলুন?
সিভি ভ্যালুটা কত, আর এর মাধ্যমে যদি প্রকাশ করতে চান তাহলে কিভাবে লেখা যায়? আমরা এখান থেকে কি লিখতে পারি বলুন? এইভাবে লেখা যায় না? এই জায়গাটা থেকে সিপি সমান লেখা যাবে না ভাই, এক্স ইন্টু সিভি লেখা যাবে। আবার আমরা জানি সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর, সিপির জায়গায় আমরা লিখতে পারি এক্স সিভি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে সিভি কমন নিলে কি হবে ভাই, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর। অতএব সিভি সমান কি লেখা যাবে ভাই, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। সো এই জিনিসটা একবার ডিউতে প্রশ্ন এসেছিল, অনেকগুলো অপশন ছিল, এর মধ্যে একটা অপশন এটা ছিল, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। খুবই সহজ, পারবো তো? বলুন ভাইয়া, বলুন, তাড়াতাড়ি বলবেন। পারবো? ওকে, খুবই সহজ জিনিস। তো এরপর আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনাদেরকে আমি আজকে রাতের মধ্যেই হোমওয়ার্ক দিব। ওকে, আজকে রাতের মধ্যে হোমওয়ার্ক দিব, সেগুলো কিন্তু ডেফিনেটলি সলভ করা লাগবে আপনাদের, পারবেন, খুবই সহজ জিনিস। তো এরপরে ভাই পরবর্তী টাইপে আমরা চলে আসলাম। পরবর্তী টাইপ, টাইপ 8। টাইপ 8 টাইপটা কি ভাই, চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। সো আপনি যদি গ্যাসের চলকগুলোর কথা বলেন ভাই, গ্যাসের চলক কিন্তু এগুলো হয়, তাই না? গ্যাসের আপনি প্রেসার, ভলিউম, প্রেসার বাড়াতে কমাতে পারবেন, গ্যাসের ভলিউম বাড়াতে কমাতে পারবেন, গ্যাসের টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন, আর গ্যাসের পরিমাণ বাড়াতে কমাতে পারবেন। সো আপনি দেখবেন সব প্রক্রিয়াতেই বা সব গ্যাসের সূত্রেই এই গ্যাসের পরিমাণটাও কিন্তু কনস্ট্যান্ট রাখা হয়। অর্থাৎ আপনি এমন একটা সিলিন্ডার নিয়ে কাজ করবেন যে সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কখনো চেঞ্জ হবে না, ভিতর থেকে বাইরে গ্যাস যাবে না, বাইরে থেকে ভিতরে গ্যাস আসবে না, মানে সিলিন্ডারটা লিকেজ থাকে না কোনো। সো মেইনলি আমরা গ্যাসের চলক বলতে পিভিটি এর মধ্যেই পিভিটি বুঝবো। এখন পিভিটি এরা কিভাবে একে অপরের সাপেক্ষে চেঞ্জ হয় আমি শুরুতেই দেখিয়েছি আজকের ক্লাসের। সময়তন, সমচাপীয়, সমষ্ণ, প্রত্যেকটা প্রক্রিয়াটা ইজিলি প্রেডিক্টেবল, তাই না? আজকের ক্লাসে একদম কিন্তু শুরুতে এই জিনিসগুলো দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? তারপরে দেখিয়ে নি। এই যে দেখেন, সম আয়তন প্রক্রিয়া প্রেসার আর টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট থাকায় প্রেসার আর টেম্পারেচার সমানুপাতিক। সমচাপ প্রক্রিয়ায় প্রেসার কনস্ট্যান্ট থাকায় ভলিউম আর টেম্পারেচার সমানুপাতিক। সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রেসার আর ভলিউম ব্যস্তানুপাতিক। সহজ জিনিস, ইজিলি প্রেডিক্টেবল। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু ঝামেলা হয়, সেটাই আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। সো আসেন ভাই, সর্বপ্রথম সমষ্ণ প্রক্রিয়া দিয়ে শুরু করি। এই যে 1 নম্বর প্রক্রিয়া আমাদের টাইপ 8 এর কেস 1, হ্যাঁ, টাইপ 8 এর কেস 1, সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, এই প্রক্রিয়ায় হয় কি ভাই, কে কনস্ট্যান্ট থাকে বলুন? টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট, তাই না? টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট। আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ মোল তো এমনিতেই কনস্ট্যান্ট ভাই, নাম্বার অফ মোল, টেম্পারেচার দুইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রেসার আর ভলিউম থাকে পরস্পর ব্যস্তানুপাতিক। পরস্পর ব্যস্তানুপাতিক থাকলে কি লেখা যাবে ভাই, পিভি ইজ ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট লেখা যাবে। তার মানে লেখা যাবে কি, পি1 ভি1 সমান পি2 ভি2, অর্থাৎ প্রেসার আর ভলিউমের যে গুণফলটা আছে এটা সবসময় কনস্ট্যান্ট হবে। বলা যায় জিনিসটা একদমই সোজা, তো এখানে বেশি সময় দিলাম না, বলা যায় এই কথাটা ভাই? আচ্ছা আচ্ছা, এখন এইটা তো সহজ, কিন্তু ঘটনা ঘুরে যায় যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় সেটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আসেন ভাই, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের, ব্যাপারটা বুঝবেন। ধরেন এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, কন্টেনারের ভিতরে ধরেন আদর্শ গ্যাস আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্যাসের মলিকিউল। ওকে, এখন আপনি করলেন কি ভাই, এই কন্টেনারটারই আপনি যেটা কাজ করলেন সেটা হচ্ছে ভলিউমটা ভাই বাড়িয়ে দিলেন। এই কন্টেনারের ভলিউমটা আপনি বাড়িয়ে দিলেন, ভলিউমটা আপনি বাড়িয়ে দিলেন। এবং কন্টেনারের যে দেয়ালটা আছে ভাই, দেয়ালটা হচ্ছে ইনসুলেটিং। এই যে দেয়ালটা যে আছে, এই দেয়ালটা হচ্ছে ভাই তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী। তার মানে ভিতর থেকে বাইরে কোনো তাপের আদান প্রদান হবে না, তার মানে ডিকিউ ভ্যালুটা হচ্ছে ভাই 0। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই ইনিশিয়াল অবস্থায় গ্যাসের নাম্বার অফ মোল n, গ্যাসের প্রেসার হচ্ছে P1, গ্যাসের ভলিউম V1, গ্যাসের টেম্পারেচার হচ্ছে T1। এই জায়গাতেও যেহেতু গ্যাসের কোনো লিক নাই, ভিতর থেকে বাইরে গ্যাসের যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে নাম্বার অফ মোল আনচেঞ্জ থাকবে। কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ হবে কে কে ভাই? চেঞ্জ হবে কে কে বলুন? চেঞ্জ হবে, দেখুন ব্যাপারটা বুঝুন, গ্যাসের ভলিউম বেড়েছে, ভলিউম বেড়ে হয়ে গেল V2। এখন গ্যাস যে ভলিউমটা এক্সপেন্ড হয়েছে তাকে তো শক্তি দেওয়া লাগবে। শক্তি কি কেউ দিয়েছে ভাই? তাপ কেউ দিয়েছে না। তাহলে গ্যাস কি করবে? নিজের ইন্টারনাল শক্তি বার্ন করবে, তাহলে টেম্পারেচার কমে হয়ে যাবে T2। এবং একই সাথে তার
ভলিউম আর প্রেসার কি হয় বলুন? প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। সো প্রেসারটাও কমে হয়ে যাবে P2, টেম্পারেচার কমে গেলে প্রেসারও কমে যাবে। ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে, ভলিউম বাড়লে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমলে প্রেসারও কমে যাবে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় প্রেসার ভলিউম টেম্পারেচার তিনটাই চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? আমরা আমাদের যেসব প্রক্রিয়া শিখে এসেছি, বয়েলের সূত্রে ভাই প্রেসার আর ভলিউম সমানুপাতিক, টেম্পারেচার কি থাকে ভাই? কনস্ট্যান্ট থাকে। চার্লসের সূত্রে ভলিউম আর টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার থাকে কনস্ট্যান্ট, ভলিউম আর টেম্পারেচার থাকে সমানুপাতিক। গেলুসাকের সূত্রে প্রেসার আর টেম্পারেচার থাকে সমানুপাতিক, ভলিউম থাকে কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলেন, আগের যেসব সূত্রই আমরা পড়ি সবগুলো সূত্রেই একটা না একটা চলো কনস্ট্যান্ট ছিল না ভাই? এক জায়গায় ভলিউম কনস্ট্যান্ট, এক জায়গায় প্রেসার কনস্ট্যান্ট, এক জায়গায় টেম্পারেচার কনস্ট্যান্ট। তখন আমরা ইজিলি বলতে পারতাম সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এইবার দেখেন তো এই প্রক্রিয়াটাতে কোনো জিনিস কি কনস্ট্যান্ট আছে? না, শুধুমাত্র হিট আদান প্রদান হচ্ছে না, বাদ বাকি কিন্তু সবাই চেঞ্জ হচ্ছে। সো এই জায়গায় ভাই প্রেসার ভলিউম টেম্পারেচার সবাই যেহেতু চেঞ্জ হচ্ছে, সো এখানে আমরা এই জিনিসগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সবাই তো চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? সো এই জায়গাটাতে আমাদের একটা বিশেষ জিনিস জানা লাগবে, যে আমরা এবার প্রেসার আর ভলিউমের সম্পর্কটা বিশেষভাবে দেখব। ঠিক আছে? প্রস্তুত সবাই? ওকে, সো আসুন আমরা একটা ছোট্ট প্রতিপাদন করব। এখন একটা ছোট্ট প্রতিপাদন করব, পয়জনস ল। এই প্রতিপাদনটার নাম হচ্ছে পয়জনস ল। ঠিক আছে? পয়জনস লর মাধ্যমে আমরা মেইনলি প্রেসার ও ভলিউমের রিলেশন দেখব। আরইএল রিলেশন, প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন দেখব। ঠিক আছে? আসেন, ওকে আসেন, প্রেসার আর ভলিউমের মধ্যে আমি রিলেশন দেখব। সো আমি ধরে নিচ্ছি একটা গ্যাস নিলাম। ঠিক আছে? এখানে একটা গ্যাস দিলাম, আইডিয়াল গ্যাস দিলাম। সো এমন একটা গ্যাস নিয়েছি ভাই, যেই গ্যাসের আইডিয়াল গ্যাস, ডেফিনেটলি যেই গ্যাসের নাম্বার অফ মোল হচ্ছে ভাই n, যেই গ্যাসের সিপিটা নুন, যেই গ্যাসের সিভিটা নুন। এমন একটা গ্যাস নিলাম যেই গ্যাসের নাম্বার অফ মোল নুন, সিপিটা নুন এবং সিভিটা নুন। মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ জানি আমরা, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটা আমরা জানি। বুঝেছি বিষয়টা? বুঝেছি বিষয়টা ভাইয়া? মানে এমন একটা গ্যাস ছিলেন আপনি যার সিপি সিভি সবই জানেন। সিপি সিভি কখন জানবেন? যখন গ্যাসের অ্যাটম সংখ্যা জানবেন। মানে এটা কোন অ্যাটমিক গ্যাস সেটা আমরা জানি, এন জানি, আর কত অ্যাটমিক গ্যাস, মানে যে গ্যাসটা নিয়েছি সেটা তো আমি নিয়েছি, সো আমি কি গ্যাস নিয়েছি সেটা তো আমি জানবোই। সো কি গ্যাস নিয়েছি সেটা যদি ডিগ্রি অফ ফ্রিডম জানি, তাহলে সিভি জানবো, সিভি জানলে সিপি জানবো। সো এমন একটা গ্যাস নিলাম যার এন জানি, সিপি জানি, সিভি জানি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাতে আমরা যদি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করি, তাপগতিবিদ্যার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যাবে ভাই? লেখা যাবে না ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। লেখা যাবে? ইজিলি যাবে। এখন আমাকে বলুন ভাই, ডিকিউর ভ্যালুটা জিরো না? ডিকিউর ভ্যালু জিরো, তাহলে এই পাশটা জিরো লিখতে পারি। ডিউর জায়গায় কি আমরা এন সিভিরিটি লিখতে পারি ভাই? আমি সব জায়গায় বলেছিলাম এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। ডিউ সমান এন সিভিরিটি লেখা যাবে। আর ডিডাব্লিউর জায়গায় আমরা কি পিডিভি লিখতে পারি ভাই? পিডিভি লিখতে পারি? কোনো সমস্যা আছে? আর আপনি বলতে পারেন ভাই ডিডাব্লিউ সমান পিডিভি কেন লিখলেন? কারণ এইটা তো ভাই কোনোভাবেই জাস্টিফাইড না। আপনি এটা বলতে পারেন, আপনার যুক্তি এরকম থাকবে যে ভাই গ্যাসের তো ভাই প্রেসার কনস্ট্যান্ট না, এটা তো রুদ্ধতাপের প্রক্রিয়া। সো যদি তাপ যদি দেওয়া না হয়, গ্যাসের ভলিউম বাড়লে তো প্রেসার কমবে। সো এটা তো কনস্ট্যান্ট প্রেসার না, সো পিডিভি সূত্রটা তো কনস্ট্যান্ট প্রেসারের জন্য। সেটা প্রশ্ন করতে পারে। এটা উত্তর হচ্ছে ভাই আমরা আয়তন পরিবর্তনটা নিয়ে অনেক ক্ষুদ্র, এত ক্ষুদ্র আয়তন পরিবর্তনের জন্য প্রেসারটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, সো এই জন্য পিডিভি নিয়েছি। বোঝা গেল বিষয়টা? আসেন এবার আমরা এই একই জিনিসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা বসাবো। দেখেন নিয়েছি আমরা কোন গ্যাস ভাই? আদর্শ গ্যাস নিয়েছি। তাহলে আদর্শ গ্যাস যদি আমরা একবার নিয়ে থাকি কোথাও, তাহলে ওখানে আদর্শ গ্যাস সমীকরণ অবশ্যই অ্যাপ্লিকেবল। সেখানে আদর্শ গ্যাস নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি না ভাই পিভি সমান এনআরটি? লেখা যায়? কোনো সমস্যা? লেখা যায়? কোনো সমস্যা? আচ্ছা, যদি লিখতে পারি ভাই, তাহলে আমরা একটা কাজ করব, আমরা না দুই পাশেই
আমি কিন্তু কি করতে যাচ্ছি, আমার টার্গেটটা বুঝবেন। আমি যেটা করতে যাচ্ছি প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন আনতে যাচ্ছি। সো আমি একটা কাজ করলাম, দুই পাশে ডিডিটি করলাম, দুই পাশেই ডিডিটি করলাম, টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আপনি বলতে পারেন ভাইয়া কেন? রিজনটা হচ্ছে দেখেন, এই রিলেশনটা একটু দেখবেন, এই রিলেশনটা একটু দেখেন, এই রিলেশনটা একটু দেখেন। আমি যাচ্ছি পি আর ভির মধ্যে রিলেশন। সো এখানে এক্সট্রা এসেছে কি ভাই? টেম্পারেচার না, ডিটি। সো আমি সামহাও চাচ্ছি ডিটির ভ্যালুটাকে আমি প্রেসার আর ভলিউম দ্বারা রিপ্লেস করে দিব, কারণ আমি যাচ্ছি প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন। সো আমি ডিটি কে চাই না, ডিটি কে সরাতে, ডিটির পরিবর্তে আমি প্রেসার আর ভলিউমের সাপেক্ষে কিছু একটা চাই। এই কারণে আমি ডিডিটি করেছি। আমি দেখতে চাচ্ছি ডিটির পরিবর্তে কি লেখা যায়, সেটাই আনতে চাচ্ছি। বোঝা যাচ্ছে বিষয়গুলো? আচ্ছা, এবার দেখেন প্রেসার আর ভলিউম দুইটাই চলো, তাহলে আমরা একবার পি কে বাইরে রাখে ডিডিটি অফ ভি করব, আর একবার ভি কে রাখে ডিডিটি অফ পি করব। আর এই পাশে এনআর কনস্ট্যান্ট থাকে সবসময়, এনআর কনস্ট্যান্ট, তাহলে ডিডিটি অফ টি, ডিডিটি অফ টি। আর আপনি জানেন খুব ভালো মতো ডিডিটি অফ টি মানে কত ভাই? 1 না? ডিডিটি অফ টি মানে 1। সো 1 লিখাও যা, না লিখাও তা, এইটুকু জায়গায় 1 লিখে দিতে পারি। বুঝলাম বিষয়টা? বুঝেছি সবকিছু ভাই? আচ্ছা, এবার দেখেন, আমি পুরো জিনিসটাকে ধরেন, পুরো জিনিসটা দুই পাশেই ধরেন, পুরো জিনিসটার, এই পুরো জিনিসটার দুই পাশেই, আয় হায়, ধরেন এই পুরো জিনিসটারই আমি দুই পাশে করলাম কি ডিটি দ্বারা গুণ করলাম। ধরেন আমি এই পাশেও ডিটি দ্বারা গুণ করলাম পুরো ইকুয়েশনটারই, আর এই পাশেও ধরেন আমি ডিটি দ্বারা গুণ করলাম পুরো ইকুয়েশন। একই ইকুয়েশনের দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ ডিটি দ্বারা গুণ করা যায় না ভাই? যাবে ডেফিনেটলি। তাহলে এই পাশে ডিটি দ্বারা গুণ করলে এই ডিটি কাটা, এই ডিটি কাটা। তো এই পাশে লেখা যাবে কি ভাই? এই পাশে কি লেখা যাবে লিখে দিচ্ছি দাঁড়ান। এই পাশে লেখা যাবে পি ডিভি প্লাস ভি ডিপি। আর এই পাশে কি লেখা যাবে ভাই? এন আর ডিটি লেখা যাবে। কোনো সমস্যা আছে বলুন? একদম ক্লিয়ার না ভাই? আচ্ছা, এবার আসো, এবার আমি পুরো জিনিসটা মিশিয়ে দিই। তো এবার আসুন, এবার আমরা ক্লিন করে আবার শুরু থেকে করছি। সো দেখুন পি ডিভি আর ভি ডিপি। সো আমরা এখান থেকে ফাইনালি যেটা চাচ্ছিলাম সেটা বের করতে ফেলেছি। ডিটি সমান কি লেখা যাবে ভাই? ডিটি সমান কি লেখা যাবে? দেখেন ডিটি সমান লেখা যাবে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই এন আর। লেখা যাবে? কোনো সমস্যা আছে? একদম ক্লিয়ার হচ্ছে সবকিছু? আচ্ছা, তাহলে তো খুবই সহজ, কাজই শেষ। জি ভাইয়া। সো আসেন একটু কথাবার্তা বলবো, রেসপন্স করা লাগবে যেহেতু জুমে ক্লাস করছি। তো এবার কাজ শেষ। দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে ধরেন আমি এইটা মিশিয়ে দিই, আর ধরেন এইটাকে উপরে তুলে দিলাম। তাহলে দেখেন ভাই, এবার আমি ডিটির জায়গায় কি আনতে পারি? দেখেন ডিটির জায়গায় কি আনতে পারি? দেখেন এন সিভি, ডিটির জায়গায় কি লিখতে পারি ভাই? পি ডিভি প্লাস ভিডিপি। সো পি ডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই কি ভাই? এন আর। ডিটির জায়গায় এতটুকু লিখলাম, প্লাস লিখতে পারি পি ডিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি 0। লিখা যায়? যায় ডেফিনেটলি। সো এন এন কাটা, এন কাটা। আমি ধরেন এই ইকুয়েশনটারই আমি ধরেন কোনো কারণে এই পাশেও এই ইকুয়েশনটা ধরেন আমি এই পাশেও আর দ্বারা গুণ করলাম, এখানেও আর দ্বারা গুণ করলাম, জিরোর সাথেও ধরেন আমি আর দ্বারা গুণ করলাম। করতে পারি না? সবার সাথে আর দ্বারা গুণ করতে পারি একটা ইকুয়েশনের। সো আর দ্বারা যদি গুণ করেন এই আর কাটাকাটি যাবে। সো এখানে লেখা যাবে পি আর ডিভি, আর এখানে 0 0ই থেকে যাবে। সো ফাইনালি যেটা হয় সেটা আমি লিখছি, দাঁড়ান। সো ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে এইরকম, দেখুন ভালো মতো। ফাইনালি আমরা লিখতে পারি এই আর তো কাটাকাটি যাবে, তাহলে সিভি ইন্টু পিডিভি প্লাস ভিডিপি, ওকে, প্লাস আর পি ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। লেখা যাবে এই লাইন থেকে এই লাইন? আচ্ছা, শেষ, কাজ শেষ ভাই, কাজ শেষ। এখন দেখেন আমরা একটা কাজ করতে পারি।
আমরা এই যে আর যে আছে ভাই, আর এর জায়গায় আমরা সিপি মাইনাস সিভি আনতে পারি না ভাই? আর মানে কি সিপি আর সিভি, যেহেতু সব জায়গায় সিভি 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 দেখতেছি, তাহলে আমি এখানে আরেকটা সিভি আনতে পারি ইজিলি। তাহলে দেখি কাটাকাটি মারামারি কিছু করা যায় কিনা। আসেন দেখবো, আমি সিভি কে ভিতরে গুণ করে দিই। আসেন, সেখানে লেখা যাবে সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস গামার জায়গায় যদি সিপি মাইনাস সিভি লিখি, তাহলে একবার সিপি ইন্টু পিডিভি আর একবার মাইনাস সিভি ইন্টু পিডিভি, একবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, একবারে লিখে দিচ্ছি। সো আমি লিখতে পারি সিপি ইন্টু পিডিভি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইজ ইকুয়াল টু 0। লিখা যাবে ভাই পুরো জিনিসটাই? আচ্ছা দেখেন ভাই, সিভি পিডিভি প্লাস মাইনাস কাটাকাটি যায়। সো ফাইনালি লেখা যাবে হচ্ছে, ফাইনালি লেখা যাবে এই যে এতটুকু জিনিস, এই যে এতটুকু জিনিস চলে আসে। ফাইনালি এতটুকু জিনিস চলে আসে, সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু ভিডিপি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। লিখা যায় না ভাই? যায় আমার মনে হয়। এরপরে আবার এইটার সাথে আমি করলাম কি, এইটার সাথে আমি করলাম কি ভাই, একটা কাজ করি। আসে, আমি দুইটারই সিভি দ্বারা ভাগ করলাম, দুইটা ইকুয়েশনকে, জিরোকে মানে দুই পক্ষকে সিভি দ্বারা ভাগ করে দিলাম। করতে পারি না? করতে পারি, সরি একটু লেংদি হচ্ছে। যদি করি সিভি বাই সিভি মানে 1, তাহলে এই পাশে থাকে হচ্ছে ভিডিপি আর এই পাশে সিপি বাই সিভি সমান হচ্ছে লেখা যাবে গামা ইন্টু পিডিভি, আর এই পাশে 0 বাই সিভি মানে হচ্ছে 0ই থাকে আলটিমেটলি। বুঝেছি সবকিছু ভাই? ওকে, সরি অনেক লেংদি ফর্মুলা, কিন্তু কিছু করার নেই, শেখা তো লাগবেই। সো ফাইনালি দেখেন আমাদের রিলেশনটা একদম সহজ একটা জিনিস চলে আসলো। অনেক কঠিন দিয়ে শুরু করছিলাম, একদম সহজ দিয়ে চলে এসেছে। এবার ভাই আরো একটা কাজ করা লাগবে, পুরো জিনিসটাকেই, এই পুরো জিনিসটাকে আরেকটা জিনিস দ্বারা ভাগ করবেন। সেটা হচ্ছে ধরেন আমি এই পাশেও পিভি দ্বারা ভাগ করলাম, এই পাশেও পিভি দ্বারা ভাগ করলাম, এই পাশেও পিভি দ্বারা ভাগ করলাম। করতে পারি? সো যদি একবার করে দিই তাহলে দেখেন ভাই কি কি কাটাকাটি যায়, আমি জাস্ট দেখাই। এখানে ভিভি কাটা, এখানে পিপি কাটা, আর এখানে 0 বাই পিভি মানে 0ই থাকে। সো ফাইনালি যেটা লেখা যাবে ভাই, ডিপি বাই পি প্লাস গামা ইন্টু ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। লিখা যায়? ওকে, তাহলে কাজ শেষ ভাই, তাহলে কাজ শেষ। দেখেন এই যে এতটুকুকে আমি উপরে নিয়ে আসি। তাহলে এবার দেখেন ভাই, আপনি একটা রিলেশন জানেন, সেটা কি ডিপি বাই পি ইন্টু গামা ইন্টু ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন ভাই, আপনি, আপনার কাছে আছে ডিপি, আপনি চান হচ্ছে পি, আপনার কাছে আছে হচ্ছে ডিএক্স, আপনি চান এক্স, ডিএক্স থেকে এক্স করতে গেলে কি করা লাগে? ইন্টিগ্রেশন না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি এক্স প্লাস সি লেখা যাবে? যাবে নাকি যাবে না বলুন? সেম ভাবে কোথাও ডিপি থাকলে ইন্টিগ্রেশন অফ ডিপি সমান কি লিখে যাবে? পি প্লাস সি লেখা যাবে? যাবে। তাহলে আমরা ওই কাজটাই করবো, আমরা দুই পাশে ইন্টিগ্রেট করে দিলাম। গামা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে গামা ইন্টিগ্রেশনের বাইরে 0 কে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে দেখেন ভাই, ইন্টিগ্রেশন অফ ডিপি বাই ডি এটা সমান লিখা যাবে না এলএনপি? এলএনপি সূত্র আছে, ওকে, সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ln x প্লাস সি। ওকে, সো এটাই ডিপি বাই পি সমান হচ্ছে ln p প্লাস গামা ইন্টু ডিভি বাই ভি সমান কি ln v ইজ ইকুয়াল টু কি লিখা যায়? দেখেন লিখা যাবে এইটুকু, এই দুটা পরিবর্তে যেগুলো লিখেছি লিখা যাবে? আচ্ছা দেখেন ব্যাপারটা, এই ln p ডিপি বাই পি ln p এটা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো এটার জন্য একটা সি পাবেন। এইটুকু পোরশনের জন্য ব্যাপারটা বুঝবেন, এইটুকু পোরশনের জন্য একটা সি পাবেন, এইটুকু পোরশনের জন্য একটা সি পাবেন। এই সি গুলো যদি ওই পাশে নিয়ে যান, নতুন একটা সি আসবে না ভাই? নতুন একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যেটাই হোক ভাই, কনস্ট্যান্টকে প্লাস মাইনাস হিসেবে যাই লিখেন, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকে। সো ধরে নিলাম এই কনস্ট্যান্ট গুলোকে আমি সমান চিহ্নের বাইরে নিয়ে গেলাম, সো নতুন একটা কনস্ট্যান্ট চলে আসলো। ঠিক আছে, সবগুলো কনস্ট্যান্টের পরিবর্তে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে সি। বলা যায়? ওকে, শেষ, কাজ শেষ ভাই। এবার দেখেন, হ্যাঁ বুঝি নাকি?
অনেক জায়গায় লিখি না। আচ্ছা আচ্ছা, না এই সূত্রটা প্রমাণের জন্য লেখা লাগবে, কারণ এই সিটার একটা গুরুত্ব আছে। রিজনটা হচ্ছে আমি জাস্ট ওই পাশে একটা কনস্ট্যান্ট যে আছে এটা বোঝানোর জন্য সিটা লিখেছি। আর অন্য অনেক জায়গায় যেখানে লিখেন না সেই জায়গাগুলোতে ওই সি এর ওরকম কোনো তাৎপর্য থাকে না, এই জন্য লিখেন না। বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু লেখা লাগে, ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে লেখা লাগে। আর এই যে সূত্রটা যে আমরা লিখতে চাচ্ছি প্রেসার আর ভলিউমের রিলেশন, এটা প্রমাণ করার জন্য ডেফিনেটলি আপনাকে সি লেখা লাগবে, মানে অ্যাকচুয়াল পথে হাঁটা লাগবে। বুঝেছি? ওকে, তাহলে এখন দেখেন এল এন পি কে এল এন পির মতো রাখি, আর গামা ইন্টু এল এন পি, গামা ইন্টু এল এন পি দেখেন 3 ইন্টু লগ 2, 3 ইন্টু লগ 2, এই 3টাকে উপরে পাওয়ার আকারে লিখে দেওয়া যায়, তাই না? ওই 3টাই তো বাইরে চলে এসেছে। তেমনি গামা নিশ্চয়ই ভি এর উপরে পাওয়ার ছিল, তাহলে এল এন ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি লেখা যায়। বুঝেছি? আচ্ছা, এবার দেখেন ভাই লগের ভিতরে চলকগুলা নিশ্চয়ই গুণ অবস্থা ছিল বলেই আমরা প্লাস প্লাস দিয়ে লিখতে পেরেছি, তাহলে নিশ্চয়ই এখানে একসাথে লেখা যাবে এল এন পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা আমি ব্র্যাকেটটা না দিই, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা যাবে। আচ্ছা, তাহলে দেখেন ভাই লগকে যদি ওই পাশে পাঠাই তাহলে অ্যান্টি লগ হয়ে যাবে পি ভি টু দি পাওয়ার গামা, আর ওই পাশে অ্যান্টি লগ হয়ে এই পাশে একটা ই চলে আসবে ই টু দি পাওয়ার সি। এখন ই নিজেও কনস্ট্যান্ট এর পাওয়ার সি, ই নিজেই কনস্ট্যান্ট এর পাওয়ার সি, সো একটা নতুন কনস্ট্যান্ট লেখা যাবে, সেটা হচ্ছে কে, বা যে কোনো কনস্ট্যান্ট সিও লিখতে পারেন ইচ্ছা আপনার। সো ওভারঅল আমরা পেলাম পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি যেটা বলছিলাম সেটাই। সো পয়সনস রেশিও মানে কি ভাই? পয়সনস রেশিও মানে হচ্ছে কোনো গ্যাসের প্রেসার আর ভলিউমের যে সম্পর্কটা সেটা পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। বুঝা গেল? এটাই হচ্ছে ওভারঅল পয়সনস রেশিও। এখন এই সূত্রটা প্রমাণ করতে আমাদের বিশাল বড় একটা প্রতিপাদন করা লাগলো, বিশাল বড় একটা প্রতিপাদন করা লাগলো। তো কোথাও যদি স্টিল কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন ডেফিনেটলি। সায়েদ সম্রাট বলেছেন কার্বন ডাইঅক্সাইড 1.40 হয় কেন? এটা 22 মিনিট আগে বলেছেন, এখন আপনি আছেন কিনা আমি জানি না, যদি থাকেন আমাকে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করছি। সব কি ভাই বুঝেছি? ক্লিয়ার হচ্ছে সবকিছু? সেতাব, সেতাব জি ভাইয়া। ওকে, আচ্ছা এই তো মোটামুটি জি ভাইয়া। ঘটনা। আচ্ছা আসেন, সেই গেল ভাই আমাদের প্রেসার আর ভলিউমের মধ্যকার সম্পর্ক, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন এটা শুধুমাত্র কার ক্ষেত্রে ভাই? অবশ্যই গ্যাসটাকে কি হওয়া লাগবে, শর্তটা কি? শর্ত আমি বলে দিই, অবশ্যই গ্যাসকে হওয়া লাগবে আইডিয়াল গ্যাস, তাই না? অবশ্যই আইডিয়াল গ্যাস হওয়া লাগবে, অবশ্যই আইডিয়াল গ্যাস হওয়া লাগবে। ওর বাপরে অনেকগুলো কিছু লিখেছি, অবশ্যই আইডিয়াল গ্যাস হওয়া লাগবে। 1 নম্বর শর্ত হচ্ছে এইটা। 2 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই ডিকিউর মানটা হবে আনচেঞ্জড, মানে 0। বুঝেছি? এই দুটো শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা কোনো একটা গ্যাসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি। বুঝেছি? ক্লিয়ার হলো সবকিছু? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। সো আমরা প্রেসার আর ভলিউমের মধ্যকার যদি একবার সম্পর্কটা ভাই জেনে যাই, এটা কিভাবে আসলো এটা আশা করি বুঝেছেন। আপনি যদি চান যে আমি এই প্রতিপাদনটা ভাই শিখতে চাই না, আমার কোনোভাবেই দরকার নেই, ইউ আর ওয়েলকাম। এই প্রতিপাদন কোনো কাজে লাগবে না, কারণ এই প্রতিপাদনে শেখার কিছুই নেই। তারপরেও আমি প্রতিপাদনটা করিয়েছি কারণ বইয়ে আছে, বাট এই প্রতিপাদনটা খুব একটা কাজে লাগে না। সব প্রতিপাদনই কাজে লাগে, আমি সব প্রতিপাদন করে দিব, কিন্তু কোনটা কোনটা কাজে লাগবে আমি বলবো, এটা কাজে লাগবে না। সো আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনি ডিরেক্টলি এই প্রেসার আর ভলিউমের মধ্যকার যে সম্পর্কটা আছে ভাই ডিরেক্টলি এটা মুখস্থ রাখতে পারেন। এবং সেই সম্পর্কটা কি? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো আমরা পয়সনস রেশিও, এই রেশিওটার নাম হচ্ছে পয়সনস রেশিও। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে যেমন বলে বয়েলস রেশিও বা বয়েলস ল, এটাকে বলে পয়সনস ল। বুঝা গেল? আচ্ছা, সো এবার আসেন ভাই প্রেসার আর ভলিউমের মধ্যকার সম্পর্ক আমরা পড়লাম, এবার আমাদের টেম্পারেচার আর ভলিউমের মধ্যকার সম্পর্ক জানা দরকার। কারণ আমরা জানি কি, আমরা কি জানি বলুন ভাই, কোনো একটা আইডিয়াবেটিক প্রসেসে গ্যাসের শুধুমাত্র কি প্রেসার আর ভলিউমই চেঞ্জ হয় নাকি টেম্পারেচারও চেঞ্জ হয়? টেম্পারেচারও চেঞ্জ হয়। তাহলে আসেন ভাই আমি এই জাস্ট 10 মিনিট পড়াবো পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সূত্রটা থেকেই এবার টেম্পারেচার আর ভলিউমের মধ্যকার যে সম্পর্কটা আছে সেটা জানানোর চেষ্টা করি। প্রস্তুত? জি ভাইয়া। আচ্ছা, সো দেখেন ভাই পিভি টু দি পাওয়ার গামা, এখন আমরা সবাই জানি এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সব জায়গাতেই ভাই পিভি সমান এনআরটি লেখা যাবে,
আপনি বলেন ভাইয়া অবশ্যই যাবে, এখানে কোনো সন্দেহ নেই, এইটা তো আমাদের মাদার ফর্মুলা, মাতৃভূমি ও মুয়েরতে, এটা তো আমাদের মাদার ফর্মুলা। সো এই সম্পর্ক, এই ফর্মুলাটাতে পিভিটি সবার সম্পর্ক আছে। এখন দেখেন, আমরা চাই টেম্পারেচার আর ভলিউমের মধ্যকার সম্পর্ক। সো আমরা এনিহাও পি কে ইরেজ করতে চাই, পি কে সরাতে চাই। সো পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাই? যেখানে পি আছে সেখানে আমরা লিখতে পারি এন আর টি ডিভাইড বাই ভি, লিখা যাবে? শেষ, কাজ শেষ, বসিয়ে দেন জাস্ট। এখানে পির জায়গায় আপনি লিখেন এন আর টি ডিভাইডেড বাই ভি ইনটু ভি টু দি পাওয়ার গামা আগে থেকে ছিল ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। কাজ শেষ। দেখেন দেখেন ভাই, এই এনআর কে আমি ভাগ করে দিচ্ছি এই পাশে, ওকে? সো এই পাশে আসছে টি, দেখেন ব্যাপারটা, এনআর কে ভাগ করে দিলাম, তাহলে এই পাশে লেখা যাবে কে ডিভাইডেড বাই এনআর, ওকে? এনআর কে ভাগ করে দিলাম, তাহলে টি আছে আর উপরে ভি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ভি। এখন দেখেন এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স সমান কি লেখা যাবে ভাই? এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 লেখা যাবে না? কারণ এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, লেখা যাবে তো? এগুলো জিনিস তো জানি, এম মাইনাস এন। তো সেম ভাবে ভি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ভি টু দি পাওয়ার 1, তাহলে আমরা একসাথে যদি লিখতে চাই তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 লেখা যাবে। বোঝা যায়? ভি কে উপরে উঠিয়ে দিলাম। বুঝেছেন নাকি বুঝেন নাই? আচ্ছা শেষ। আর কে ডিভাইডেড বাই এনআর, কে ডিভাইডেড বাই এনআর, একটা জিনিস বুঝুন, কে নিজে কনস্ট্যান্ট, এনআর নিজে কনস্ট্যান্ট না ভাই? কে নিজে কনস্ট্যান্ট, এনআর নিজে কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। এন কেন কনস্ট্যান্ট? কারণ গ্যাসের লিক কোনো হয় না, আমি এটা আগে বললাম। সো দুইটা মিলে আলটিমেটলি নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে, সেই গ্যাসটার নাম হচ্ছে কি? সো কাজ শেষ ভাই, কাজ শেষ। আমরা সূত্র পেয়ে গেছি, সেটা হচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝেছি বিষয়টা? শেষ, কাজ শেষ। সো বাকিটুকু আপনি চাইলে মিশিয়ে দিতে পারেন। ওপস, এই যে বাকিটুকু চাইলে আমরা মিশিয়ে দিতে পারি। ডিলিট। সো এতটুকুকে আমরা উপরে নিয়ে গেলাম। সেটাই হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের মধ্যকার সম্পর্ক। সেই সম্পর্কটা আমাদেরকে কি শেখাচ্ছে ভাই? শেখাচ্ছে হচ্ছে যে টেম্পারেচার আর ভলিউমের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার ভলিউমের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে কোথাও যদি টেম্পারেচার T1 হয়, ওই সময় ভলিউম যদি V1 হয়, তাহলে ওদের যে গুণফলটা টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এগুলো যদি চেঞ্জ করে টেম্পারেচার যদি আপনি T2 করেন, তখন ভলিউমও চেঞ্জ হয়, V2 হবে, তখন V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এবং এই মানটা সবসময় কনস্ট্যান্ট হবে। বুঝা গেছে বিষয়টা? সমান হবে। বুঝেছি? ওকে, শেষ, কাজ শেষ। তো এবার জানবো আমরা প্রেসার এবং টেম্পারেচারের মধ্যকার সম্পর্ক। সহজ, খুবই সহজ, ওই একই জায়গা থেকেই আসবো আমরা। জায়গাটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন ওই আবার একই জায়গায় একই পথে হাঁটা লাগবে। আমরা জানি কি ভাই, যেহেতু আদর্শ গ্যাস, তাহলে আমরা সব জায়গায় লিখতে পারি পিভি সমান এনআরটি। এখন যেহেতু টেম্পারেচার আর প্রেসারের মধ্যে সম্পর্ক চাই, সো আমরা ভলিউমকে সরাতে চাই, তাহলে ভলিউমের জায়গায় আমরা লিখতে পারি এনআরটি ডিভাইডেড বাই পি, এনআরটি ডিভাইড বাই পি। আসেন বসিয়ে দেন এই জায়গাটাতে। সো প্রেসারকে প্রেসারের মধ্যে রাখলাম, আর ভলিউমের জায়গায় লিখতে পারি এনআরটি ডিভাইডেড বাই ভি, এনআরটি ডিভাইড বাই পি। ভলিউমের পাওয়ার গামা ছিল, সো ভলিউমের জায়গায় যাকে লিখেছি তারও পাওয়ার কি হবে? গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বলা যায়। আচ্ছা এবার আসেন ভেঙে লিখি। সো আমরা পি কে পির মধ্যে রাখলাম, ইনটু এন এর পাওয়ার গামা লিখা যাবে, আর এর পাওয়ার গামা লিখা যাবে, টি এর পাওয়ার গামা লিখা যাবে, ডিভাইড বাই পি এর পাওয়ার গামা লিখা যাবে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। লিখা যাবে ভাই? যাবে? কোনো সমস্যা? আচ্ছা এবার দেখেন এইটুকুর দিকে একটু তাকান, এখানে পি এর পাওয়ার 1 আর এখানে পি এর পাওয়ার গামা, এখানে পি এর পাওয়ার 1, এখানে পি এর পাওয়ার গামা। তাহলে এই দুটাকে যদি একসাথে লিখতে চাই, এই দুটাকে যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে আমরা কি এরকম কিছু একটা লিখতে পারি না? পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা লিখা যাবে। পি গুলাকে একসাথে রাখলাম, ইনটু টিটাকে ধরেন একসাথে রাখলাম, টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার গামা ডিভাইড বাই আর টু দি পাওয়ার গামা। ভাগ করে দিলাম, দেওয়া যায়? ওকে, শেষ, কাজ শেষ ভাই। দেখেন এই লাইনটাকে, তার এই লাইনটাকে আমি একটা রিপিট করে দিই এই পাশে। এই যে দেখেন কে ডিভাইড বাই এন টু দি পাওয়ার গামা ডিভাইড বাই আর টু দি পাওয়ার গামা। গামা নিজে কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের উপরে কনস্ট্যান্টের পাওয়ার যাই দেন ভাই, দিন শেষে সবকিছু মিলে একটা নতুন কনস্ট্যান্ট চলে আসবে, সেই নতুন কনস্ট্যান্টকে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো নতুন একটা সূত্র চলে আসলো, পি টু দি পাওয়ার গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। শেষ, কাজ শেষ। সেগুলো যদি আমরা সব মিশিয়ে দিই ভাই, সব মিশিয়ে দিই, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা।
টি টু দি পাওয়ার গামা ইন্টু না পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। বুঝেছি? কিভাবে আসলো বুঝেছি ভাই? জি ভাই আচ্ছা, এখন এই সূত্রটাকে না অনেক বই অনেকভাবে লেখা আছে, আমি চেষ্টা করছি সেভাবে দেখিয়ে দেওয়ার। কিভাবে লেখা আছে ভাই? অনেক জায়গায় এরকম লেখা আছে, দেখেন পি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা। এই পুরো রাশিটাকে আপনি 1 বাই গামা দ্বারা, মানে এই পুরো রাশিটার পাওয়ার 1 বাই গামা করে দেন। সো বাম পক্ষে পাওয়ার 1 বাই গামা করেছেন, তার মানে ডান পক্ষ করা লাগবে কে টু দি পাওয়ার 1 মাইনাস গামা করলেন। আচ্ছা, এবার দেখেন পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু 1 বাই গামা, সো এখানে একবারে লেখা যাবে 1 বাই গামা ডিভাইড বাই গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই 1 বাই গামা, গামা গামা কাটাকাটি, সো টি টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 মাইনাস গামা, গামা সবাই কনস্ট্যান্ট, সো আলটিমেটলি কে লেখা যাবে। সো নতুন একটা ফর্মুলা লেখা যাবে, এই হচ্ছে ঘটনা। বুঝেছি? সো এগুলা ভাই যেভাবে আসো আপনি কোনোটাই মুখস্থ করবেন না। আপনি দেখেন এখানে কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা জাস্ট একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলাতে জাম্প করতে পারি। সো আপনি এই স্টেপগুলো জাস্ট একটু মনে রাখবেন, এবং এগুলো মুখস্থ রাখারও কিছু নেই, প্র্যাকটিসের বিষয়, জাস্ট অল অ্যাবাউট প্র্যাকটিস। বুঝেছি এই জিনিসটা সবকিছু? কোনো সমস্যা আছে? ক্লিয়ার হলো? দুইজন ভাইয়া বলুন, সবারই ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে তো খুবই ভালো জিনিস। এরপর এইটা যদি আপনি অন্য কিছু দ্বারা করতে পারতেন, ধরেন এটাকে আরেকটা ফর্মুলা, অনেক বই আবার এরকমও লেখা আছে, ধরেন পির পাওয়ার 1 কিন্তু টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাও পসিবল। কিভাবে ভাই বলুন? ওই যে দুই পাশে পাওয়ার 1 মাইনাস গামা দ্বারা ভাগ করলেন, তাহলে প্রেসারে পাওয়ার 1 কিন্তু টেম্পারেচারের পাওয়ার গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো আপনি এইটা মনে রাখেন নাকি এইটা রাখবেন, নাকি এইটা রাখবেন, ইটস আপ টু ইউ, বাট এগুলা মনে রাখার দরকারই নেই, এগুলো বের করা যায়। বুঝা গেল? বোঝা কি গেল ভাই? জি ভাইয়া ওকে, সো আসেন আমরা ক্লাসের শেষের দিকে, আজকে বেশি পড়াবো না আর। আমরা একটা ছোট্ট নোটের দিকে যাব। এই নোটটাও ভুল, ভুল বলতে এই নোটটারও কারেকশন আছে, সেটাও আমি দেখিয়ে দিব এখন। আসেন, সো নোট হচ্ছে ভাই, আইসোথার্মাল প্রসেস চেনার উপায় হচ্ছে লেখা থাকবে ভেরি ভেরি স্লো, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া লেখার মানে উপায় হচ্ছে বোঝার ভেরি ভেরি ফাস্ট অথবা হঠাৎ লেখা থাকবে। দেখেন অনেক সময় প্রক্রিয়ার মধ্যে হিন্টস দেওয়া থাকে, ডিরেক্টলি বলা থাকে যে উক্ত প্রক্রিয়াটি সমষ্ট প্রক্রিয়া, আর অনেক সময় ইনডিরেক্টলি হিন্টস দেওয়া থাকে, প্রশ্নে লেখা থাকে যে উক্ত প্রক্রিয়াটি ধীরে সম্পন্ন হয়েছিল। সো ধীরে বলতে এই যে স্লো, ভেরি স্লো অথবা ধীরে, অথবা ধীরে, এই ধীরে প্রক্রিয়া বলতেই বুঝবেন আইসোথার্মাল প্রসেস, আর অ্যাডিয়াবেটিক প্রসেস ভেরি ভেরি ফাস্ট বা হঠাৎ সম্পঠিত হয়, এটাকে বলে হচ্ছে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝেছি? জি ভাইয়া এখন কেন কিভাবে এগুলো জিনিসের একটু উত্তর দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে। দেখেন ভাই, অ্যাডিয়াবেটিক প্রসেস কি সব সিচুয়েশনেই ভেরি ফাস্ট? আপনাদের মনে কোয়েশ্চেন আসা উচিত। আমি ধরে নিচ্ছি আপনাদের মনেরই এটা কোয়েশ্চেন, আমি রিড করতে পেরেছি, আমি নিজেই উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই স্টেটমেন্ট আমরা মুখস্থ রাখবো কেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি সবসময় ভেরি ফাস্ট? সবসময় প্রশ্ন আসতে পারে, আসলে উত্তর দেওয়ার ট্রাই করি। ধরেন এই একটা কন্টেনার ভাই, ওকে, এই একটা কন্টেনার, এর ভিতরে কি আছে ভাই? আইডিয়াল গ্যাস আছে। এই হচ্ছে আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলো, আর এর ওয়ালটা কি ভাই? কন্টেনারের ওয়ালটা সেটা হচ্ছে কন্ডাক্টিং বা তাপ পরিবাহী, তাপ পরিবাহী। এখন ব্যাপারটা বুঝেন, আপনি ফ্রিজ থেকে এক টুকরা বরফ বের করেছেন, বরফ বাইরে বের করলেন, সেকেন্ডের মধ্যে আবার ফ্রিজে ঢুকায় ফেললেন। আমাকে বলেন ওই সামান্য একটু টাইমের মধ্যে বরফের আহামরি কি খুব বেশি গলন হয়, নাকি বরফের আহামরি টেম্পারেচার চেঞ্জ হয় না? টেম্পারেচার চেঞ্জ হয় না। আহামরি কিন্তু কিছু হয় না, কিছুই হয় না বরফের। কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যে যদি আপনি বরফকে বের করে আবার ঢুকাইতে পারেন, আপনার হাত যদি এতটাই ফাস্ট হয়, আপনার রিফ্লেক্স যদি একটা বিড়ালের মতো হয় যে খুব ফাস্ট কাজ করতে পারছেন, বের করলেন ঢুকাইলেন, সেক্ষেত্রে ভাই, সেক্ষেত্রে এই যে ধরেন আমি এটা তো বরফের কথা বললাম, এই ক্ষেত্রে আমি গ্যাসের কথা বলি। একটা ধরেন গ্যাস নিয়েছে, গ্যাসের ওয়ালটা ভাই কন্ডাক্টিং, কন্টেনার ওয়ালটা কন্ডাক্টিং, এটা পিস্টন। আপনি ধরেন কয়েক সেকেন্ডের জন্য পিস্টনটাকে, কয়েক সেকেন্ড বা মিলি সেকেন্ডের মধ্যে পিস্টনটাকে এইখান থেকে ধরেন এই জায়গা থেকে এই জায়গায় এনে দিলেন, মানে গ্যাসের প্রসারণ করলেন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এখন এত দ্রুত সময়ের মধ্যে আপনি ভলিউম বাড়ালেন, এত দ্রুত সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে কিন্তু টেম্পারেচারের চেঞ্জ হোয়াইট একদম জিরোর কাছাকাছি, কারণ এত দ্রুত করেছেন যে বাইরে থেকে হিট ঢুকতেই পারেনি, বাইরে থেকে হিট ঢুকতেই পারেনি। বুঝতে পারলাম? বাইরে থেকে যদি হিট না ঢুকে টেম্পারেচারও চেঞ্জ আহামরি হয় না, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, তারপর ধীরে ধীরে সেই জিনিসটা চেঞ্জ হতে পারে। এই যে খুব যদি ফাস্ট আমরা ভলিউম চেঞ্জ করি, তাহলে এই যে হিট বাইরে থেকে ঢুকতেই পারে না, টেম্পারেচারের চেঞ্জটা বড় বিষয় না, টেম্পারেচার চেঞ্জ তো এটা আসলে সমস্ত প্রক্রিয়ার লক্ষণ।
মানে হিট বাইরে থেকে ঢুকতে পারে না, টেম্পারেচার চেঞ্জ হতে পারে, হিট বাইরে থেকে ঢুকতে পারে না। এত ফাস্ট আপনি পিস্টনকে বাইরে নিয়ে গেলেন যে হিট ঢুকতেই পারে না। সো হিট যদি না ঢুকে সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি হবে বলুন? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝা গেছে? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেন ভেরি ভেরি ফাস্ট, কেন ভেরি ভেরি ফাস্ট, আশা করি উত্তরটা পেয়েছে। বুঝেছি? আপনি এটা কাজ করতে পারেন, ধরেন চায়ের ফ্লাক্সে চা রেখেছেন, আপনি চায়ের ফ্লাক্সে চা রেখে ওই চাটা যদি ঢেলে খান আপনার কাছে কিন্তু গরম লাগে, চাটা গরম থাকে। আপনি ওই চায়ের ফ্লাক্সটা যদি কয়েকদিন যাবত আপনি রুমে রেখে দেন, এরপর আপনি কয়েকদিন পর এসে এক্সপেক্ট করেন যে আমি এখনো সেখান থেকে গরম চা পাবো, এটা কিন্তু দেখা যায় না। রিজনটা হচ্ছে থার্মালি ইনসুলেটর, থার্মালি নন কন্ডাক্টিং, পুরোপুরিভাবে নন কন্ডাক্টিং তাপ অপরিবাহী পদার্থ তৈরি করা কোয়াইট ইম্পসিবল, একটু হলেও তাপের আদান প্রদান হবে। সো এই কারণে এসব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা দরকার, তাইলে তাপের এক্সচেঞ্জ হওয়ার সুযোগই থাকে না। বুঝা গেছে? সো ফ্লাক্সে চা রেখে যদি আপনি কয়েক মিলি সেকেন্ড 8-10 মিনিটের মধ্যে কাজ সেরে ফেলেন, তাহলে চা গরমই পাবেন, পরবর্তীতে গেলে কিন্তু চা ঠান্ডা হওয়া শুরু করবে, কারণ ওখানে পারফেক্টলি নন কন্ডাক্টিং থাকে না। বোঝা গেল বিষয়টা? এখন আপনি যদি কোনো একটা প্রক্রিয়ায় এরকম যদি সম্ভব হয়, যেহেতু এই অধ্যায়টাই ভাই পুরোটাই ইমেজিনারি, পুরোটাই হাইপোথেটিক্যাল, এরকম একটা প্রক্রিয়া বের করলেন বা এরকম একটা কন্টেনার বের করলেন, যেই কন্টেনার এর মধ্যে আবারও আপনি আইডিয়াল গ্যাস নিয়েছেন, কিন্তু ভাই এবার কন্টেনারের ওয়ালটা ভাই পারফেক্টলি ইনসুলেটেড, অপরিবাহী, পারফেক্টলি। এই টার্মটা খুব ভালো মতো দেখেন, এটা আমি হাইলাইট করে দিই, দাঁড়া, এই টার্মটা ভালো মতো দেখেন, পারফেক্টলি, এটা আমি হাইলাইট করে দিই, দাঁড়া, পারফেক্টলি দেখা যাচ্ছে, পারফেক্টলি ইনসুলেটেড। পারফেক্টলি মানে কি? একদম ভাই সুচানুভাবে ইনসুলেটেড। এখন আমাকে বলেন, এই প্রক্রিয়া আপনি পিস্টন ধীরে বাইরে নিয়ে যান আর পিস্টন ফাস্ট বাইরে নিয়ে যান, গ্যাসকে দ্রুত প্রসারণ করেন আর গ্যাসকে আস্তে প্রসারণ করেন, কোনোভাবেই ডেল কিউর মান কি কোনোভাবে জিরো হবে না? এমন কি সম্ভব? মানে হিটের আদান প্রদান কি কোনোভাবেই হবে পারফেক্টলি যদি ইনসুলেটেড ওয়াল হয়? হবে না, হিটের আদান প্রদান হবে না। সো ডেল কিউ মান জিরো। সো এই প্রক্রিয়াটা আপনি ধীরে করেন আর আপনি দ্রুত করেন, ধীরে করলেও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দ্রুত করলেও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানেই যে ফাস্ট, ভেরি ভেরি ফাস্ট, এটা না। কখন ভেরি ভেরি ফাস্ট? যখন ওয়ালটা কন্ডাক্টিং হবে অথবা পারফেক্টলি ইনসুলেটেড হবে না, ইমপারফেক্টলি ইনসুলেটেড, পারফেক্টলি ইনসুলেটেড নয়। পারফেক্টলি ইনসুলেটেড যদি না হয় ভাই, তাহলে আপনি ফাস্ট করতে হবে প্রক্রিয়াটা, আর যদি পারফেক্টলি ইনসুলেটেড হয় তাহলে ফাস্ট করা যাবে না। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হলো? আচ্ছা, আর যদি ভাই ওকে, আর সমস্ত প্রক্রিয়াটার উত্তর আমি আগেই দিয়েছিলাম, তারপরে জাস্ট একটু বলার চেষ্টা করি। ধরেন এই একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আপনি মলিকিউল রেখেছেন। এখন দেখেন, আপনি বাইরে থেকে হিট দিচ্ছেন ভাই, কিন্তু খুব স্লোলি হিট দিচ্ছেন, এতটাই স্লোলি হিট দিচ্ছেন যে ভিতরে যে গ্যাসের টেম্পারেচার, ভিতরে ধরেন গ্যাসের টেম্পারেচারটা এমন, এই গ্যাসের কন্টেনার ওয়াল কিন্তু কন্ডাক্টিং মানে তাপ পরিবাহী, আর বাইরে পরিবেশের টেম্পারেচার সবসময় আনচেঞ্জ থাকতেছে, সবসময়। সো আপনি স্লোলি হিট দিচ্ছেন, সামান্য হিট দিলেন, এতে পরিবেশের সাথে গ্যাসের টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, পরিবেশের টেম্পারেচার যত গ্যাসের টেম্পারেচার তত। বুঝা গেল? গ্যাসের টেম্পারেচার সামান্য পরিমাণ বাড়ারও সুযোগ পাবে না, কারণ গ্যাসের টেম্পারেচার সামান্য বাড়লে ওই যে পরিবেশের সাথে হিটের আদান প্রদান হইতে পারে, ইনসুলেট কন্ডাক্টিং ওয়াল। সো সারাটাক্ষণ পরিবেশের সাথে টেম্পারেচার তার ফিক্স রাখা লাগবে, এই জন্য ধীরে ধীরে হিট দিবেন। বোঝা গেল? যেন সে পরিবেশের সাথেও একটা হিটের আদান প্রদান করে নিজের টেম্পারেচার ব্যালেন্স রাখতে পারে। সো এই কারণে আপনার সমস্ত প্রক্রিয়া এগুলো কিন্তু সব হচ্ছে ভাই আপনার কি বলে, সব প্রক্রিয়াগুলো কিন্তু ইমেজিনারি, এটা জাস্ট মাথায় রাখা লাগবে। সো এই কারণে এই প্রক্রিয়াটা বেশি স্লো বা ধীরে, কারণ সে পরিবেশের সাথে একটা তাপীয় সাম্যাবস্থা থাকতে চায়। বলুন, সবকিছু কি বুঝেছি? ওকে, লাস্ট একটা কোয়েশ্চেন ভাই, এটা কোয়েশ্চেন আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা আমি আজকে আর করাচ্ছি না। এই কোয়েশ্চেনটা, এটা যদি না পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই, এটা ট্রাই করেন। জাস্ট একটা টায়ার আছে, হঠাৎ ফেটে গেছে, এই যে হঠাৎ ফেটে গেল, কি বলেছে আমি একটু বুঝিয়ে দিই। একটি মোটর টায়ারকে 15 ডিগ্রি সেলসিয়াস মানে 288 কেলভিন, হ্যাঁ, 2 বায়ুমণ্ডলীয় চাপে, তার মানে 2 atm চাপে, তার মানে আদি টেম্পারেচার T1, আদি প্রেসার P1 আমরা জানি, 2 মণ্ডলীয় চাপে করা টায়ারটি হঠাৎ ফেটে গেল, এর তাপমাত্রা কত কমে যাবে? অর্থাৎ T1 এর ভ্যালুটা আপনার কাছে জানতে চেয়েছি, তাপমাত্রা কত কমে যাবে, অর্থাৎ ডেলটির মানটা জানতে চেয়েছি।
সো আপনি T1 এর ভ্যালু যদি কোনোভাবে জেনে যান তাহলে আপনি ডেল টির ভ্যালু বের করতে পারবেন। ওকে, গামার মান দিয়ে দিয়েছে 1.4। গামার মান দিয়ে দেওয়া থাকলে 1.4, গামার মান যদি না দেওয়া থাকে, কোনো গ্যাসের কথা যদি হিন্টস দেওয়া না থাকে, তাহলে আপনি 1.4 ধরে রাখবেন। রিজন হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় সিলিন্ডারে যে গ্যাসগুলো ভরা হয়, ম্যাক্সিমাম সিলিন্ডার জাত গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক, আর পরিবেশেও সবচেয়ে বেশি পাওয়া যায় দ্বিপারমাণবিক গ্যাস। সো গ্যাসের প্রকৃতি উল্লেখ না থাকলে 1.4 ধরে নেবেন। সো ব্যাপারটা বুঝেন, টেম্পারেচার জানেন, প্রেশার জানেন, আদি প্রেশার আদি টেম্পারেচার জানেন, ফাইনাল টেম্পারেচার জানেন না, কিন্তু ফাইনাল প্রেশার সম্পর্কে হিন্টস দেওয়া আছে। সেটা কি? এটা T2 হবে। ফাইনাল প্রেশার সম্পর্কে হিন্টস দেওয়া আছে। সেটা কি ভাই? বায়ুমণ্ডলীয় চাপে ফেটে গেছে, টায়ার ফেটে গেছে। সো টায়ারের ভিতরে যে গ্যাসটা ছিল, টায়ারের ভিতরে তো গ্যাস থাকে, সেই গ্যাসটা এখন কি বায়ুর সাথে উন্মুক্ত অবস্থায় চলে আসছে। সো সেইটার চাপ যে এখন আছে সেটা কি বায়ুর চাপের সমান হয়ে যাবে। সো সেকেন্ডলি যে চাপটা হবে সেটা 1 atm এর সমান হবে। সো প্রথমের চাপ তাপমাত্রা জানি, পরের চাপ জানি, টেম্পারেচার বের করা লাগবে। জাস্ট আপনি এখানে যে প্রেশার আর টেম্পারেচারের মধ্যকার যে সম্পর্কটা আছে, প্রেশার টেম্পারেচার যে সম্পর্কটা আছে, ওখান থেকে আপনি T2 ভ্যালুটা বের করবেন, এরপর ডেল টির ভ্যালুটা বের করবেন, বের করে সামথিং কেলভিন লিখে দিবেন। পারা যাবে? জি ভাই পারবো। ওকে, এই তো ভাই মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, এই পর্যন্তই। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রক্রিয়া আমরা ঢালগুলা দেখব। ওকে, এটা নেক্সট দিন, নেক্সট হয়তো বা 13 তারিখে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। এর আগে পরেও আমি চেষ্টা করবো ক্লাস যদি কোনোভাবে ম্যানেজ করা যায় সময়। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। মঙ্গলবারে নিলে তো আরিফ ভাইয়ের সাথে আমার কলিশন হচ্ছে, তো এটা সম্ভব না, আপনাদের উপর চাপ হয়ে যায়। সো নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই করতে পারেন, না হলে টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা হবে। না ভাই পারবো। ওকে, তাহলে ঠিক আছে ভাই, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।